আমার হাজবেন্ড এবং আমার মেয়ে তারা পরপর 2 বছর চলে গেছেন, তোমরা জানো। খারাপটা মনে রাখলে নেগেটিভিটি নিয়ে না বেশি দিন ভালো থাকবে না। আমি যদি কাউকে কোনো কিছু কমিট করি না, এবং ধরো কমিট করার পরে আমি বুঝলাম যে এইটা করলে আমার ক্ষতি হবে, স্পাইট অফ দ্যাট আমি সেটা করি। আমি যাকে বিয়ে করেছিলাম তিনি আমার থেকে অনেক বড়, তিনি তখন অলরেডি ডিভোর্সি। মানে তুমি বিয়ে করে চুপচাপ ঘরে আছো, কিন্তু কেউ না জানে না, না? বাড়ি থেকে চলে গিয়েই করেছিলাম। সে পুরো বাংলা সিরিয়াল পুরো। মানে আমার জগৎটা ছিল ওই স্কুল কলেজ, তারপরে বিয়ে, তারপরে ঘর, তার বাইরে আমি আর কিছু জানি না। সেই চাপা কষ্টটাই বোধহয় তোমাকে আরো লিখতে সাহায্য করেছে। আমার আনন্দটা না আমাকে একাই ভাগ করে নিতে হয়েছে। কেউ খুশি হয়নি। আমার খালি এখনো মনে, একটা মানুষ যদি ভেতর থেকে ইন্টারলি 100% সৎ না হয়, তার লেখার মধ্যে সততা থাকবে না। খুব দ্রুত সাফল্য পেতে গিয়ে এই যে নির্জনে বসে একাকিত্ব, একার সঙ্গে থাকাটা খুব দরকার। সাহিত্যিকরা তাদের কবিতা নিয়ে, গল্প নিয়ে, আন্তর্জাতিক সাহিত্য নিয়ে আলোচনার চেয়ে অন্যের ব্যক্তিগত জীবনে বড্ড বেশি নাক গলান এবং খুব ভুলভাল গল্প চড়ান। মানে এমনও হয়েছে, ধরো আমি 200 পাতা লেখার পরে আবার প্রায় 70 পাতা বাদ দিয়েছি। তুই তো ভূতের গল্প লিখতে হয়, তুমি কি ভূতে নিজে বিশ্বাস করো? দেখছি ওই গ্রিলে না কেউ একটা দাঁড়িয়ে এবং গ্রিল ধরা, আমার কিন্তু গায়ে কাটা দিচ্ছে এখন। আর তার মুখটা না পুরো ব্লেড দিয়ে চেরা 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 চেরা। আই এম দ্য বেস্ট, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আই এম নট দ্য বেস্ট। This episode is sponsored by Pilidas. Our food partner is Bonnie's Kitchen. নমস্কার, আমি সায়ন্তনী। ফিল্মবাগের আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের এই পডকাস্টে যিনি অতিথি হিসেবে আছেন, তার কথা বর্ণনা করা ভাষায় আমার পক্ষে অসম্ভব। কেন এই কথা বলছি? কারণ এই ভাষা নিয়েই তার কাজ, তার কথা, তার লেখা, তার ভাবনা। এমনকি আমার মনে হয় তার যে হাসি, সেটাও একেবারে সুন্দর সুরেলা ছন্দে বাঁধা। রূপের দিক থেকে তিনি যেমন ডাক সাইটে সুন্দরী, আবার মনের দিক থেকে একেবারে শিশুর মতো সরল। তিনি ঘুরতে যেতে ভালোবাসেন, আর ভালোবাসেন মার্জার মশাইদের। তাদের ব্যাপারেও আমরা জানবো আজকের এই গল্পে। তো আসুন আলাপ করে নিই আজকে আমাদের অতিথি, বাংলা সাহিত্য জগতের তারকা খচিত নাম কাবেরী রায় চৌধুরীর সাথে। দিদি, আজকে আমাদের এই পডকাস্টে তোমাকে অনেক অনেক স্বাগত জানাই। আমিও তোমাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। নতুন বছর সুন্দর হোক, শুভ হোক, সাফল্য মণ্ডিত হোক। থ্যাংক ইউ সো মাচ দিদি। মানে আশা করা যায় এই নতুন বছর আমাদের খুব ভালো কাটবে, কারণ 2025টা ভালো মন্দ মিলিয়ে কেটেছে, মন্দটাই বেশি হয়েছে বলা যায়। একের পর এক দুর্ঘটনা, বিপর্যয় এসেছে। তো নতুন বছরটা নতুন করে শুরু হোক। আগে বলো, তুমি এখন কেমন আছো? একটা দীর্ঘমেয়াদী অসুস্থতা পার করেছি, করে এখন ভালো। না, তোমার ব্যক্তিগত জীবনেও একের পর এক ঝড় হ্যাঁ। বয়ে গিয়েছে, সেটা নিয়েও সামলে তার পাশাপাশি শরীরের একটা ব্যাপার তো রয়েইছে। দেখো, শরীরের থেকেও মনের উপরে যে ঝড়টা যায়, সেটাকে অতিক্রম করাটাই আসলে খুব কঠিন। একদম। তো সেই বিপর্যয়ে পরপর 2 বছর আমি, আমার দুজন সবচেয়ে যারা আমাকে ঘিরে ছিলেন, আমার হাজবেন্ড এবং আমার মেয়ে, তারা পরপর 2 বছর চলে গেছেন, তোমরা জানো। তো এই দুটো সামলানো তো একটু কঠিন, একটু না অনেকটাই কঠিন। আহ ঈশ্বরের আশীর্বাদে বলো বা আমি নিজেকে, মৃত্যুকে না আমি নিজের মতন করে মৃত্যুর সংজ্ঞা নির্ণয় করেছি, এবং এটুকু বুঝেছি আলটিমেটলি আমি নিজেকে প্রবোধ দিয়েছিলাম যে ওদের জার্নি আমার সঙ্গে এইটুকুই ছিল, জীবনটা এইটুকুই ছিল। আমার সঙ্গে মানে সেই ভদ্রলোকের বিয়ে হওয়া, সেটাও একটা নিয়তি। সেই জার্নিটা, সেখানটায় সেই জার্নি কোথায় শেষ হবে, তিনি কোন স্টেশনে লাস্ট নেমে যাবেন, সেটাও নির্ধারিত। আমার কন্যা, আমার খালি মনে হয় সেইটুকুর জন্য কেনই বা এলো, তার ওইটুকুই ছিল জীবন। সেটাই। এবং আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে রেখে, ওই ট্রেন জার্নিটা আমাকে রেখে নেমে গেছে। এবার ওই ট্রেন যতদিন চলবে আমাকে ভালো মতোই চলতে হবে। ঠিক ঠিক ঠিক। মানে আমিও কোথাও গিয়ে এইটাই ভাবি, মানে আমারও যখন কখনো মনে কোনো কষ্ট হয়, কোনো না পাওয়া তৈরি হয়,
আমার মনে হয় কোনো হয়তো কাছের বন্ধু যাকে খুব ভালোবাসতাম সে হয়তো কোনোভাবে বিট্রে করলো, বা হয়তো এরকমটা অভিজ্ঞতা হতেই থাকে। আমার মনে হয় এই আমাদের যে ছোট্ট জীবনটা, সেই জীবনটা একটা সত্যি সত্যি একটা ট্রেন জার্নি, এবং সেই কামরায় অনেক লোক উঠবে, অনেক লোক নেমে যাবে। আমরা জানি না যে শেষ গন্তব্য অবধি কে আমাদের সাথে থাকবে। এটাই হয়তো জীবনের অভিজ্ঞতা। অনেক কিছু মধুর স্মৃতি সেখানে মিশে থাকে, অনেক তিক্ততা তৈরি হয়। এটাই হয়তো আসলে জীবন। কি বলতো, ভালোগুলো নিয়ে মনে রেখে একদমই এগিয়ে তাই, যেতে হয়। একদমই। কোনো মানুষই তো পারফেক্ট হয় না। তো আমি ওইভাবেই দেখি যে একজন মানুষ, যে মানুষটি আমাকে ধরো তার প্রতি আমার এক্সপেকটেশন জন্মেছিল, যিনি ধরো অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, বোন বলে দিদি বলে, ভালোবাসার অনেক রকম তো স্তর হয়, কিন্তু হয়তো দেখা গেল সে মাঝপথে চলে গেল। কেন চলে গেল আমি না আর কাউকে কখনো জিজ্ঞেস করতে যাই না। যখন দেখি যে সে অ্যাভয়েড করছে বা চলে যাচ্ছে, আমি তাকে যেতে বুঝলাম, দেওয়াই ভালো। তখন আমি বুঝি যে তার আমার সঙ্গে ওইটুকুই ছিল, ঠিক। সেজন্য সে চলে গেছে। এবং সে আমার জন্য যতটুকু ভালো করেছে আমি চেষ্টা করি সেটাই সবসময় মনে রাখতে। একদমই, খারাপটা মনে রাখলে, নেগেটিভিটি নিয়ে না তুমি বেশি বেশি দিন ভালো থাকবে না। একদমই তাই। এবং এটা নিজের মন বলো, শরীর বলো, হ্যাঁ। সব ক্ষেত্রে সেটা এফেক্ট করে। কোনো প্রতিহিংসা বলো বা এই যে লোকে অভিশাপ দেওয়া টেওয়া, হ্যাঁ। আমি একদম তুই আমার বিশ্বাসই সাথে করি এই না। করলি, হ্যাঁ, দেখবি তোর তোর কি এই হোক, হয়। বা তার খারাপ হলে ভীষণ আনন্দিত হয়, হ্যাঁ। এটা আমি কখনোই হই ঠিক না, তাই, ঠিক তাই। কখনো হই না। দিদি, এখন তো জানলাম যে তুমি কেমন আছো। এবার শুরুটা আমরা একটু শুরু থেকে করি, মানে তোমার জন্ম কোথায়, তোমার ছোটবেলা কেমন কেটেছে, বড় হওয়া, এগুলো নিয়ে একটু যদি বলো। আমার জন্ম বরানগরে, আচ্ছা, আমার বাবার এক বন্ধুর বাড়ি। আচ্ছা। একটা ছোট্ট মজার গল্প বলি। হ্যাঁ, সেই বাড়ির দেওয়াল খুঁড়ে খুঁড়ে আমি গর্ত করে দিয়েছিলাম শুধু সিমেন্ট আর বালি খেয়ে। সত্যি সত্যি, এরকম অনেকে আমি সত্যি। শুনেছি। মানে চামচ নিয়ে তাদের দেওয়াল খুঁড়ে খুঁড়ে আমি খেতাম। মানে একটু পরে বড় হয়ে যখন আমি গেছি, মানে ওই যে রঞ্জিত কাকুর মা, মানে দিদা, সে বলতো তুই আমাদের বাড়ি বড় হয়ে চাকরি করে দেওয়াল ঠিক করে দিবি, এই দেখ দেওয়াল। মানে তখন নিজেরই লজ্জা লেগেছে, সেই সারা দেওয়ালে পুরো মানে মানে কিরকম দেওয়াল, মানে ঘরের দেওয়ালটা না, মেইন এন্ট্রি করলাম, পাঁচিল, হুম। সেই পাঁচিলে পুরো খুঁড়ে খুঁড়ে সিমেন্ট আর বালি খেয়েছি। সেই স্মৃতি কি তোমার মনে আছে যে তুমি সত্যি খাচ্ছ, বা তার স্বাদ হ্যাঁ, কেমন? আমার না খুব আমার মেমরি খুব শার্প। আমি 2.5 বছর বয়সের ঘটনা আমার মনে আছে, বাহ। অনেক ঘটনা আমার মনে আছে। আমারও একদম ছোটবেলাকার মা বলে এগুলো প্রচুর সত্যি তোর ঘটনা। মনে আছে? হ্যাঁ। ধরো 2.5-3 বছর বয়সে পালামৌতে আমার বাবা জিএসআই চাকরি করতেন। তো আমি আর মা আমাদের নিয়ে যাচ্ছে, এবং এখনো মনে আছে আমার জিপে বসে, আমরা জিপে, আমার মা খুব রাগারাগি করছে যে মানে বাচ্চার দুধ পাওয়া যাচ্ছে না, দুধ Okay. ফুরিয়ে গেছে। আমার মানে- সিমেন্ট আছে, চাপ নেই। বাপি বলছে যে পাওয়া যাবে পাওয়া যাবে। ও এখনো আমার পরিষ্কার মনে আছে, খুব ঘুটঘুটে অন্ধকার, দুদিকে জঙ্গল এবং একটা ছোট্ট মতো মানে ঘুপচি ঘরের মতন, সেখানে দূর থেকে আলো জ্বলছে, সবাই মিলে বলছে ওইখানে একটা কিছু আছে, চলো যাই। এবং সেখান থেকে আমার জন্য বোতলে দুধ ভরা হয়েছিল। Okay. আমি তখনও বোতলে করে করে এই দুধটা খাই। হ্যাঁ, এই যে এই ধরো 2.5-3 বছর, সেই ঘটনাগুলো কিন্তু ছোট্ট ছোট্ট ওরকম মনে আছে। ঠিক ঠিক। তারপরে আমরা পালামৌতে অনেকদিন ছিলাম, এবং আচ্ছা। পালামৌতে ওরকম বিশাল ইতিহাস আছে হুম। যে বালি খেতাম প্রচন্ড পরিমাণে, মানে জঙ্গলের মধ্যে টেন্ট ফেলা, তো সেখানে আমরা থাকতাম মহুয়ার জঙ্গলের মধ্যে। এবারে সবাই জেনে গেছিল যে আমি বালি খাই। আমার এখনো মনে আছে, জবিন বলে একটি বিহারি, মানে 5-4 মাস খাটার একজন লোক ছিল। মানে আমি কিন্তু 3 বছর বয়সে খুব ভালো হিন্দি শিখে গেছিলাম জবিনের থেকে। আচ্ছা। আমার এখনো এটা মনে আছে, এবং 3 বছর বয়সে ধরো জবিনকে আমি দেখেছি, সেটা তার নামটাও মনে আছে, চেহারাটা মনে নেই আর আমার। সবাইকে বলে দেওয়া হয়েছিল দেখবে, ওকে খেয়াল রাখবে, ও যেন বালি না খায়। হুম। আমি কি করলাম, ওই বয়সের বদ বুদ্ধি মাথায় মহুয়া গাছের ডাল পড়ে থাকতো, হ্যাঁ। মহুয়া গাছের ডালে থুতু মাখিয়েছি। মাখিয়ে এবার সবাই তো কাজ করছে এদিক হ্যাঁ। ওদিক, বালির মধ্যে আমি আঁক কাটছি, হুম। যেন ওটা আটকে খেলা করছে, যাচ্ছে। এবার থুতু তো আটকে যাচ্ছে, এবার ওটা আবার মুখে নিয়ে খাচ্ছি, খেয়েও নিলাম, থুতু আটকে। এবার ধরো আবার আবার করছি, এইটা অনেকক্ষণ ধরে ওই জবিন খেয়াল করেছে হুম। এই কিছু একটা গন্ডগোল করছে, তারপরে আবিষ্কার করেছে ওই থুতু মাখিয়ে ওইটা খাচ্ছি, যাতে লোকে না বুঝতে পারে, লোকে ভাবে যে ওই গাছের ডাল নিয়ে আঁকি বুকি খেলছে।
তো 2.5-3 বছর ওই পরিমাণে বদ বুদ্ধি মাথায়। আমার মনে হচ্ছে পাজা কোলে করে তুলে মার কাছে নিয়ে গিয়ে বলছে যে হিন্দিতে বলেছে যে কি বদমাইশি বুদ্ধি দেখো এই করছিল, হ্যাঁ আর চিৎকার আমি। হ্যাঁ হ্যাঁ আরো একটা ঘটনা মনে আছে, সেটা হচ্ছে মহুয়া ফল পড়ে থাকতো, মহুয়া ফল খেয়ে প্রচন্ড মাতাল হয়ে গেছিলাম। মাতাল হয়ে আমি তার পেছনে টেন্টের পেছনে পড়ে গেছি, হ্যাঁ মানে আমার কোনো হুঁশই নেই। হ্যাঁ এবার মেয়ে কোথায় চেঁচামেচি, তাকে উদ্ধার করে টেন্টের পেছনে জঙ্গলে সব পড়ে আছে। এবং প্রচুর পরিমাণে ভাল্লুক আসতো, কারণ ভাল্লুকরা মহুয়া ফল খায়, হ্যাঁ হ্যাঁ ওরা খুব মানে মদ্য পাই আর কি ভাল্লুকরা, মদ খেতে ভালোবাসে, নেশাখোর ভাল্লুক। নেশাখোর ভাল্লুক। দেখে আমি তো পুরো অজ্ঞান, মুখে তো মহু আর গন্ধ এসব। হ্যাঁ। এইবারে তুলে নিয়ে এসে মা আঙুল দিয়ে বমি করিয়েছে, বমি করে সব বেরিয়ে টেরিয়ে গেল। রাত্রিবেলা কি প্রচন্ড পরিমাণে আমি রিভেঞ্জ নিলাম আমার মায়ের ওপরে। কেন বমি কেন করি বমি কেন করিয়েছে, আমি তো মহুয়া ফল খেয়েছি, তুমি বমি কেন করিয়েছো? তখন কিন্তু কিছু বলিনি। রাত্রিবেলা টেন্ট গুলো না যে ইউ শেপের খিলান দিয়ে মাটির সঙ্গে আটকানো থাকে, মা রান্না করছে, শাড়িটা এরকম উঠে ছিল, ওই খিলান খুলে নিয়ে ছুঁড়ে মেরেছিল, মার হাঁটুতে গেঁথে গেল। হ্যাঁ, মা চিৎকার করেছে, তুমি আমাকে মারলে কেন, তুমি আমাকে বমি করিয়েছো কেন, আমার মহুয়া ফল বার করেছো কেন? মানে ওই বয়সে ওই রকম। কিন্তু এখন ভাবি কই আমার তো এখন আর সেটা নেই, রিভেঞ্জ নেবো কারোর উপরে। মানে ওই কোর্সটা আমি কমপ্লিট করে ফেলেছিলাম। মানে আমি ধরো স্মোক করি না, মদ খাই না, কোনোটাই না, আমি কোনো ছুঁয়েও দেখিনি। মানে আমি নিজে বলি তাহলে আমার ছোটবেলায় কোটা কমপ্লিট হয়ে গেছে, করে ফেলেছি। তো এইসব ছোট ছোট ঘটনাগুলো খুব মনে পড়ে। এই তো, আর তো বড় হওয়া যেরকম সাধারণ সবাই বড় হয়, আর যেহেতু মানে এক মেয়ে, ফলে অনেক বেশি প্রোটেকশনে বড় হয়েছি। মানে বড় তুমি বরানগরী সমস্ত স্কুল হ্যাঁ, স্কুল, হ্যাঁ, কলেজও এখানে। কলেজও এখানে। বাহ। তো তোমার এখান থেকে এই যে তুমি যে আজকে যে হিসেবে তোমাকে সবাই চেনে, হ্যাঁ। তো এই প্রথম লেখার শুরুটা কবে, মানে সেটা কি ছোট থেকেই কোনোভাবে শুরু হ্যাঁ। হয়েছিল একটা প্র্যাকটিসের মধ্যে বা? সেটাও মজার গল্প। তখন সবাই স্বপন কুমার পড়তো, হ্যাঁ হ্যাঁ বড়রাও পড়তো, ছোটরাও পড়তো। একদম। আমার মনে আছে এখনো 75 পয়সা দাম ছোটি ছোটি বই, আমাকেও মাও কিনে দিত, মারাও পড়তো। স্বপন কুমার পড়ে টড়ে আমি প্রথম গল্প লিখেছিলাম 4 থেকে 6 লাইন। সে গল্পটা হচ্ছে, প্রচন্ড বৃষ্টি পড়ছে, একটা লোক মানে বর্ষাতি, আবার লিখেছিলাম বর্ষাতি পরে, মাথায় হ্যাট পরা, মুখে চুরুট নিয়ে একটা ল্যাম্প পোস্টের সামনে গিয়ে নিচে গিয়ে দাঁড়ালো। বাহ। হ্যাঁ, এবং অনেকগুলো পুকুর, গোয়েন্দা 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 ওই তো পড়েছি তো। এবার অনেকগুলো পুকুর কুণ্ডলি পাকিয়ে বসে আছে, তারা লোকটাকে দেখে চিৎকার করলো, ব্যাস গল্প ওখানেই শেষ। আমার ওইটুকু বিদ্যে ক্লাস 4-এ, এটা মানে 8 বছর বয়সে। এবং এটা তোমার এখন একদম পুরো মুখস্থ। ওটা 8 বছর বয়সে লিখলাম। গল্পের আর কোনোদিন এগোলো না। ওই বর্ষাতি পড়া লোক কি করলো, কি হলো, এখনো ভিজছে, ক্রাইমটা কোথায় হলো, কিছুই আর এগোলো না। ওই গল্প, ওইটা গল্প ওখানেই শেষ 8 বছর বয়সের। আর তারপরে ধরো ঠিকঠাক মতো যদি আমি লেখা বলো, তাহলে হচ্ছে ক্লাস 8-এ। আচ্ছা, এইটা আমি প্রথম লিখলাম, সেটা ভ্রমণ। আচ্ছা। স্কুল থেকে বেড়াতে নিয়ে গেছিল, সেটাকে আমি, আমার এখনো মনে আছে, আমি এত সুন্দর করে লিখেছিলাম, টিচাররা ভীষণ খুশি হয়েছিল। মানে ভ্রমণ কাহিনী বলছে যে ক্লাস 8-এর মেয়ে এরকম লিখেছে, এত মজাদার, এত মানে প্রাকৃতিক বর্ণনা সব দিয়ে। তারপর থেকে কিন্তু আমি ধরো যাই আশেপাশে দেখি সব নিয়েই আমার লেখা চলে আসে। তখন কি ওই লিটল ম্যাগাজিনে? না, তখন আমি নিজেই লিখি, নিজেই পড়ে, নিজেই রেখে দিই। আচ্ছা। এটা কিন্তু আমার অনেক দিন পর্যন্ত। তখন আমার যেরকম তখন ছোটখাটো লিটল ম্যাগাজিনের অনেক ছিল, আমার লিটল ম্যাগাজিনে প্রথম লিখতাম। তখন তুমি কি ওরকম কিছু, স্কুলের যে ম্যাগাজিন গুলো হয়? স্কুলের ম্যাগাজিনে লিখেছি, কিন্তু লিটল ম্যাগাজিন বলতে আমি তখন কিছু চিনতাম না, জানতাম না ওসব। আচ্ছা। আর তারপরে যেটা হলো, একটু আমার একটু আগে বিয়ে হয়েছে। আচ্ছা। তো সেই সময়টা ধরো তার কিছুদিন পরেই ধরো নানা ধরনের। সেটা কি কলেজে পড়তে না? কলেজটা পাশ করেই। আচ্ছা, পাশ করে তো ওই 19+ হয়েছে। আচ্ছা, তো অনেকটাই অল্প বয়স। অনেকটাই অল্প বয়স, কারণ
সেটা কি সবার তোমার নিজে থেকে হ্যাঁ বুঝে হ্যাঁ নিচ্ছ? সবার মানে অসম্মতিতে কাউকে না জানিয়েই ঘটনাটি আমি ঘটিয়েছিলাম। মানে এবং তুমি এইটা ছোটবেলা থেকেই দুঃসাহসী। দুঃসাহসে আরেকটা ব্যাপার হচ্ছে কমিটমেন্ট। রাইট। আমি যদি কাউকে কোনো কিছু কমিট করি না, এবং ধরো কমিট করার পরে আমি বুঝলাম যে এইটা করলে আমার ক্ষতি হবে, ইন স্পাইট অফ দ্যাট আমি সেটা করি, কেননা আমি তাকে কথা দিয়েছি। এই কথা দেওয়ার ব্যাপারটা রাখতে গিয়ে এই দুঃসাহসী কাজটা ঘটিয়ে ফেলেছিলাম আর কি। আর ইমোশনাল তো বটেই। মীন রাশির জাতকদের বলে যে তারা হচ্ছে মানে ভয়ঙ্কর ইমোশনাল হয়, ভয়ঙ্কর রোমান্টিকও হয়। তো এই ব্যাপার। এবং আমি জানলাম যে এই ঘটনাটি আমি যদি আমার মাকে বলি, আমার মা প্রচন্ড পরিমাণে ব্ল্যাকমেইল করবেন, বলবেন যে আমি মরে যাব, আমি এই করবো, আমি সেই করবো। এবং এইগুলো বলার পরে আমি আর তাকে অতিক্রম করে আমি কাজটি করতে পারবো না, সেজন্য বলিনি। আচ্ছা। তখন আমার অনেক মানে ভালো ভালো সম্বন্ধ আসছে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমার মা প্রত্যেককেই সরিয়ে দিয়েছে যে না, কারণ আমার মার খুব মানে ইচ্ছে তোমার ছিল- বাড়িতে কেউ জানতো না? না মানে তুমি বিয়ে করে চুপচাপ ঘরে আছো কিন্তু কেউ না না জানে না? বাড়ি থেকে চলে গিয়েই করেছিলাম। আচ্ছা ওরে টোরে ফোন করে জানানো হয়েছিল। আচ্ছা। সে পুরো বাংলা সিরিয়াল, পুরো বাংলা তারপর? সিরিয়াল যে আমি আমি এটা করেছি, হ্যাঁ আমি এই বাড়িতে আছি, হ্যাঁ। ব্যাস। আর কোনো তাদের তো যোগাযোগ নেই, মাথায় আকাশ কিচ্ছু নেই। ভেঙে পড়ার মতন হ্যাঁ, অবস্থা। কেন আমার এক মাসির শাশুড়ি বলেছিলেন যে মামুনি যদি এই কাজ করতে পারে তাহলে পৃথিবীর সব মেয়ে সব কাজ করতে পারে। মানে কারণ আমার এতটাই গুডউইল, এবং আমার পাড়াতেও তাই তো। হচ্ছে যে মানে ওর মতো ভালো মেয়ে হয় না। আর আমার কোনোদিন কোনো বন্ধু ছিল না, স্কুল আর বাড়ি, আমার কোনো বেড়াতে যাওয়া বলো সেটাও আমার মায়ের সঙ্গে সবসময়। ফলে এই কাণ্ড কেউ ঘটাতে পারে, এটা মানে অবিশ্বাস্য ব্যাপার। তো ওই যে আমি এখনো বলি যে প্রিডেস্টিন, যেটা ঠিক, নির্ধারিত যেটা আছে সেটা তো সেটা হবেই। হবেই। সেখানে মানে নাহলে আমার জীবনে এই ঘটনাটা ঘটতো না। তাই তো। কারণ আমি যাকে বিয়ে করেছিলাম তিনি আমার থেকে অনেক বড়, তিনি তখন অলরেডি ডিভোর্সি, আচ্ছা তার একটি মেয়েও ছিল। আচ্ছা। ফলে এমন একটা মানুষকে মানে এখনকার দিনে ধরো মেয়েরা বা ছেলেরা অনেক ক্যালকুলেটিভ, অনেক অঙ্ক কষে, রাইট। কিন্তু আমরা তো ওই যারা আবেগে এইটিজে ভেসে বড় যাওয়া। হয়েছি, 80-র ওই সময় বড় হয়েছে, ওই সময় আমরা বোধহয় অতটা ক্যালকুলেটিভ ছিলাম না। না। আর আমি তো একেবারেই ছিলাম না। এই পরে আমি শুনি অনেকেই ধরো আমাকে না মানে ইনিয়ে বিনিয়ে বলে যে তুমি যেরকম করলে মানে কেন উনি কি খুব মানে বড় লোক, রিচ? কেন আমি না জীবনে কোনো ভাবিনি যে রিচ কাউকে বিয়ে করতে হয় বা কিছু। কোলে হ্যাঁ, লাইফটা হ্যাঁ। হবে। আমি ভীষণ পড়াশোনা জানা লোক পছন্দ করি, Right. মানে মানে পাণ্ডিত্য। মানে সেই পড়াশোনার সূত্রেই কি তার সাথে পরিচয় হয়েছে? না, উনি আমার সম্পর্কে কাকুর বন্ধু ছিলেন। আচ্ছা তো তার অফিসে আমি যাতায়াত করেছিলাম সেই সময় আলাপ আর কি। আচ্ছা। তো তার ততদিনে ডিভোর্স হয়ে গেছে প্রায় তার 1.5 বছর আগে। তা আমি জেনেও ছিলাম। তো যাই হোক, মানে ওনার কথাবার্তা বা এগুলো, আর আমি যেহেতু অনেকটা ছোট, আমাকে ওই খুব স্নেহ করতেন আর কি, ওইভাবে তুই তুকারি করতেন। তুই তুকারি করা, আমিও পরে তুই তুকারি করতাম। মানে ওই উনি তুই করে বলছেন তাহলে আমিও তুই বলি, এরকম একটা ব্যাপার। এই করতে গিয়ে। অত ভাবনা চিন্তার না, বিষয়টা না, ছিল না। আর তখন আমাদের এই উনি যোধপুর পার্কে বাড়িতেও থাকতেন, একটা ঠাকুরিয়া ভাড়া বাড়িতে থাকতেন। আচ্ছা ফলে ওই যে যারা অনেকে এটা মনে করে যে যোধপুর পার্কে বাড়ি টাড়ি আছে দেখে করেছি, মানে আমি তো ওই হিসেবে মানুষই নই। যোধপুর পার্কের বাড়ি আছে ও আমি সত্যি জানি না। তখন ঠাকুরিয়া বাড়িতে উনি ভাড়া নিয়ে থাকেন, আমি বিয়ে হয়ে এসছি ওইখানে। আচ্ছা। যোধপুর পার্কে অনেক পরে এসছি। তারপর মেয়ে কি সেখানে? হ্যাঁ। বাহ। তো সেটা কি বিয়ের মানে একদম পরে পরেই? তুমি তো নিজেই তখন ছোট্ট একটা বাচ্চা মেয়ে। সেই তারও ওই ধরো 2 বছর বাদে। আচ্ছা, তো তোমার এই লেখালেখির সূত্রপাতটা তাহলে কোথা থেকে? ওই সময়টাই থেকে আমি না ভীষণ একাকিত্বে মানে একাকিত্বর মধ্যে তুমি তো ছিলাম। সেই মানে রাধাবাড়া যে জিনিসপত্র সেগুলো তো তোমাকে বেঁধে রাখাটা সম্ভব না। না, তুমি ভীষণ পড়াশোনার মধ্যেই তো থাকা বড় মানুষ, হয়েছি। হ্যাঁ, হ্যাঁ, মানে ধরো আমি মানে কোনোদিন বাড়িতে চাও করিনি, তাই তো। কিন্তু আমার মনে হতো আমি খুব, আমার ছোটবেলায় কেউ যখন জিজ্ঞেস করতো তুমি বড় হয়ে কি হবে, আমি তখন বলতাম আমি খুব ভালো বউ হবো। মানে এটা একটা অ্যাম্বিশন ছিল। যদিও আমি যখন স্কুলের রচনায় আসে না যে কি হবে, কি হতে চাও, সে তাতে সবাই দেখতাম লিখতে স্কুল টিচার হবে, প্রফেসর হবে, আমি কোনোদিন লিখিনি। ডাক্তার হবে না, আমি ভীষণ অ্যাডভেঞ্চারাস।
আমার প্রথমত আমার মনে হতো আমি জিওলজিস্ট হব, আমি জঙ্গলে জঙ্গলে কাজ করব, আমি নাহলে আর্কিওলজি নিয়ে পড়বো, ওই সমস্ত প্রত্নতাত্ত্বিক খনন কার্য করব, নাহলে আমি ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করব। মানে এই সব আমি লিখতাম, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হব। তখন থেকেই কিন্তু মানে 9-10 থেকে আমার এইসব চিন্তা ভাবনা। আচ্ছা, টিচার হব, প্রফেসর হব, না আমার মনে হতো ভীষণ বোরিং, ওই একই পড়া আমি বছরের পর বছর পড়াতে পারবো না, অসম্ভব ব্যাপার। হ্যাঁ, একটা ছন্দে বাঁধা জীবন, হ্যাঁ। এই সময় এই করতে হবে, এই সময় এই করতে কিন্তু আমি হবে। না মানে প্রাইভেটে পড়াতে গিয়ে দেখলাম আমি মানে ভেরি গুড টিচার। মানে আমার স্টুডেন্টরা, আমি যখন কাউকে ছেড়ে দিতাম সবাই মন খারাপ করতো, আন্টি কেন তুমি আমাদের ছেড়ে দিচ্ছ এরকম। মানে প্রাইভেটে পড়িয়েছি অনেকদিন বাড়িতে বসে। তো তোমার প্রথম প্রকাশিত লেখা কখন হলো, বা তারপর সেই বা হ্যাঁ, আমি তো প্রচুর গল্প লিখতাম, হুম। লিখতাম একা একাই পড়তাম, পড়ে প্লাস্টিকের ব্যাগে ভরে ভরে জমা করে রেখে দিতাম। আচ্ছা, সে আর গল্প আর কেউ পড়তো না। আমার বরকে হয়তো কখনো বলতাম যে একটু পড়বি, আচ্ছা ঠিক আছে দে পড়বো, বেশি জোরাজোরি করিস না তাহলে আমার পড়তে ইচ্ছা করবে না। আমি আর তারপর থেকে পড়তেও দিতাম না, ঠিক আছে আমি পড়ে লিখেছি, আমি পড়েছি, রেখে দিলাম চুকিয়ে। 99 সংবাদ প্রতিদিনে একটা বিজ্ঞাপন বেরোয় যে তখন যে 2000 সহস্রাব্দ আসছে, তো একটা হইচই ব্যাপার ছিল, মিলেনিয়াম কি না জানে কি। তো ও সংবাদ প্রতিদিন একটা বিজ্ঞাপন বেরিয়েছিল সহস্রাব্দের ভাবনা, আচ্ছা, 4000 শব্দের ওই প্রবন্ধ। তো 3টে এজ গ্রুপ ছিল, আমার এজ গ্রুপে আমি লেখা পাঠালাম, আচ্ছা, সেই লেখাটা সেকেন্ড হয়েছিল। বাহ, তো সেই হচ্ছে শুরু। বেশ। তো একদিন বাড়িতে ফোন এলো, তো আমি ছিলাম না, আমার হাজবেন্ডই ফোন ধরলেন। তো পরে বললো যে তুই কি কোনো লেখা পাঠিয়েছিস, সংবাদ প্রতিদিন থেকে ফোন করেছিল অমিতেশ মাইতি, তুই সেকেন্ড হয়েছিস, ওরা আবার ফোন করবে। মানে আমার কাছে এটা বিশাল প্রাপ্তি, কারণ আমি তার আগে কোনোদিন কোথাও কখনো লেখা পাঠাইনি, কিছু না। তারপরে ওরা আবার ফোন করলেন, তো জানালেন এবং বললেন যে আমাদের বিচারক ছিলেন সন্দীপন চট্টোপাধ্যায়, বুদ্ধদেব গুহ আর অমিতেশ মাইতি, নিচে 3জন। উনি একজন কবি ছিলেন, মারা গেছেন উনি। তো বলে আপনি সেকেন্ড হয়েছেন, আপনি আসুন আমাদের অফিসে ওই সার্টিফিকেট ইত্যাদি এগুলো নিতে। তো আমি তো রাস্তাঘাটেও খুব একটা একা চলাফেরা করিনি, তো যাই হোক সব ঠিকানা মিকানা নিয়ে গেলাম। তো এবার অমিতেশ স্যার জিজ্ঞেস করলেন কাবেরী আপনি কি করেন? আমি বললাম আমি কিছুই করি না, আমি শুধু বাড়িতে বসে লিখি আর জমাই। বলে সে কি কোথাও কখনো প্রকাশ করেননি? আমি বললাম আসলে কোথায় প্রকাশ করতে হবে আমি জানি না, এটা বিজ্ঞাপন দেখে পেরিয়েছিল, আমি পাঠালাম। তখন বললো যে আপনাকে যদি কোনো আমরা ফ্রিল্যান্স কাজ দিয়ে আপনি করবেন। মানে আমি তখন পুরো মানে আকাশ চাঁদ পাওয়ার মতো, যে হ্যাঁ। তো বললো আমি বুক রিভিউ দেবো আপনাকে, করবেন, কিন্তু আমরা খুব কম টাকা দিই, ওই 100-150 টাকা। হ্যাঁ আমি করবো। ওই দিনই আমাকে 2 না 3টে বই দিলেন, গল্প সংকলন, বললেন 7 দিনের মধ্যে রিভিউটা করে আনবেন, আর সঙ্গে আপনি কি লেখেন সেগুলো নিয়ে আসবেন। আচ্ছা, তো রিভিউ করলাম আর আমার কিছু গল্প আর কবিতা নিয়ে গেলাম। তো কবিতাগুলো পড়ে বললো আপনি এইসব কবিতা লিখেছেন আর কোথাও পাঠাননি? কোথায় পাঠাবো আমি জানি না, আসলে কোথায় লিটল ম্যাগাজিন, কোথায় কি। মানে আমার জগৎটা ছিল ওই স্কুল কলেজ, তারপরে বিয়ে, তারপরে ঘর, তার বাইরে আমি আর কিছু জানি না। তো অমিতেশ স্যার তখন আমার থেকে কয়েকটা কবিতা নিলেন, নিয়ে বললেন যে কাবেরী আমি যদি এইগুলো কোথাও ছাপতে দিই আপনার অসুবিধা আছে কি? না ভালো, তো ভালো জিনিস। হ্যাঁ। তো বেশ কয়েকটা খুব নামি ওই সময়, অমৃত লোকটা আমার এখনো মনে আছে, আচ্ছা, আরো কয়েকটা পত্রিকায় লিটল ম্যাগাজিনে দিলেন। আর ওই 2000-এর পুজোর সংখ্যাতে 2টো কবিতা ছাপলেন। আচ্ছা, আর সেই থেকে ওদের মানে আমার বলতে পারো ওই গৃহবন্দী অবস্থা কাটলো এই জায়গা থেকে, ওই প্রবন্ধ প্রতিযোগিতায় র্যাঙ্ক করে। যখন ওই নিজের লেখা প্রথম জিনিসটা দেখলে যে ছাপার অক্ষরে আমার লেখাটা এসছে, সেই অনুভূতিটা কেমন ছিল? এতদিন তুমি নিজে লিখে রেখে দিতে, নিজেই কি হয়েছিল জানো, মানে আনন্দটা তো সবার সঙ্গে ভাগ করে নেওয়ার, আমার আনন্দটা না আমাকে একাই ভাগ করে নিতে হয়েছে, কেউ খুশি হয়নি। মানে এই যে ধরো আমার লেখা বেরিয়েছে, আমি বললাম যারা আমাকে ঘিরে ছিলেন, ধরো ও আচ্ছা ভালো, বেশ এইটুকুই। ফলে আমার আনন্দটা আমাকে মানে গলার্ধকরণ করতে হয়েছে, মানে ওইটা দিয়ে সেলিব্রেট করা যায়, সেলিব্রেট করলেই তো আনন্দ।
তো একদিকে আমার মনে হয় ভালোই তো সেই হয়েছে। সেইটাই সেই জেদটা বা সেই চাপা কষ্টটাই বোধহয় তোমাকে আরো লিখতে সাহায্য করেছে। আমায় তখন সুচিত্রাদি পরে বলেছেন, সুচিত্রা ভট্টাচার্য, যে কাবেরী একটা জিনিস জানবে, যে এক জীবনে তো সবাই সবকিছু পায় না। ঠিক। হ্যাঁ, তোমার জীবনে তোমার লেখিকা হওয়াটাই নিয়তি ছিল। একদমই। আমারও পরে মনে হয়েছে যে আমি যদি খুব ধরো ধনী পরিবারের বউ হতাম, প্রচুর লাক্সারিয়াস লাইফ লিড করতাম, ওই মল কালচার, তাহলে কি আমি ওতেই ডুবে যেতাম? হয়তো ওটাই জীবন হতো, হয়তো নয়, হয়তো নয়। হয়তো নয়, হয়তো কারণ নয়। আমার ভেতরের মানুষটা তো সত্তাটা অন্য, যে, ঠিক সেটাও হয়তো আমি নিতে পারতাম না। আমার কিছুদিন বাদে আমার অস্বস্তি করতো, ঠিক আমার মলে যেতে, যার জন্য ভালোই লাগে না ঠিক। আমার তাই, একদম, আমার খুবই ভীষণ বিরক্তিকর। কাঠখোট্টা টাইপের একই তো জিনিস। একই তো, লোকে বেড়াতে গিয়ে ধরো করে মেট্রোপলিটন সিটি গিয়ে মলে বেড়াতে যায়, আমি এটাই বুঝতে পারি না, মলে বেড়াতে যাওয়ার কি আছে? ওই একই তো ব্র্যান্ড, হ্যাঁ। একই শোরুম, কি দেখার আছে? আমি কিছুই বুঝে পাই না। সেই। তো যাই হোক, এইভাবে তারপরে লেখাগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছিল সাহিত্য মহলে, সেগুলো আমার কানে আসতো, আর কানে এলে ভালোই লাগতো। নিশ্চয়ই। আর আমি তো খুব একটা বেরোতাম না, মানে এখনো খুব একটা যে সাহিত্য মহলে ঘুরে বেড়াই আড্ডা মারি সেটাও নয়। তো কিন্তু খবর আসতো। তারপরে ধরো সবাই, অন্যান্য পত্রপত্রিকা সম্পাদকরা ফোন করে বলতো, কাবেরী তোমার এই লেখাটা খুব ভালো লেগেছে, তুমি আমাদের পত্রিকায় দিও। তারপর ধরো অনুষ্ঠানগুলোতে, কাবেরী তুমি কিন্তু আমাদের কবিতা পড়বে, তোমার নাম যাচ্ছে কার্ডে। তো যেতাম। পরে কিছু বছর বাদে আমি বুঝলাম যে কবিতা পড়ার জায়গাটা ঠিক আমার না। খুব মানে দেখো, এখন যেখানে আলোচনা করছি এখানে খুব সত্যি কথাটা বলা দরকার। ঠিক। আমি এটা দেখতাম কবিতার মধ্যে অনেক দল, অনেক ভাগ, যেটা আমার কোনো ধারণাই ছিল না, যে সাহিত্য জগতে এই লবি, এক একটা গ্রুপ ধরো আড্ডা মারছে, আরেকজনের নামে নিন্দে করছে, সে যখন এলো তাকে গলা জড়িয়ে ধরে বললো, আরে ভাই তোমারই তো খোঁজ করছিলাম। আমি একটু দূরে দাঁড়িয়ে থেকে না খুব অবাক হতাম, যে মানে এটা 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 কি করে হয়? কিরকম? আমার খালি এখনো মনে, একটা মানুষ যদি ভেতর থেকে এন্টায়ারলি 100% সৎ না হয়, তার লেখার মধ্যে সততা থাকবে না। ভেরি ট্রু। এবং আমার এখনো একটা মনে হয়, যারা অনেক কিছু ধরো ভালো মন্দ দিয়ে মানে অনেক কিছু তো করে লিখছেন, কিন্তু মানুষটা আসলে সেরকম নয়, আমি জেনে ফেলেছি, তখন আমার মনে হয় এটা সম্ভব কি করে, আমি তো পারবো না। আমি যদি এরকম হতো, আমি তাহলে ওই রকমটা তো লিখতে পারতাম না। এটা কিন্তু আমার কাছে এখনো বিশাল রহস্য। এই লেখার তার মতো লেখা, এইটা নিয়ে আমি একটু জানতে চাইবো। ছোটবেলায় তো আমরা নানান রকম গল্প পড়তাম, যেরকম ব্যোমকেশ, ফেলুদা, তারপর আমার যেরকম, আমি রূপকথা পড়তে ভীষণ ভালোবাসতাম, ঠাকুমার ঝুলি এরকম। তো বাকি আরো যারা রয়েছেন তাদের লেখা আমরা যখন পড়তাম, তোমার কখনো মনে হয়েছে যে এর মতন আমি কোনোদিন লিখবো? আমার যেরকম বাংলা বইতে, বাংলা আমাদের যে যে বই থাকতো সিলেবাসের বাইরে যেগুলো থাকতো, আমি আগে সবার আগে ওইগুলো পড়তাম, কোনগুলো নেই কেন, এই গল্পটা কি ভালো, এটা থাকলে ভালো হতো। তো এমন কেউ আছে যার হয় না শিশু মনে, মানে আমি একদম ছোটবেলার কথাও বলছি, যে একটা ছাপ ফেলে যায়, যে না এই গল্পটা তো বেশ ভালো, আমি একদিন এরকম একটা গল্প লিখবো। না, আমার না ওরকম হয়নি। আমি যে বললাম আমাকে তাহলে ছাপ ফেলে গেছিল স্বপন কুমার, বর্ষাতি পরে মাথায় হ্যাট পরে শিশু বয়সে আমার স্বপন কুমার ছাপ ফেলেছিল। এটা সত্যি খুব মজার বিষয়। তো কিন্তু আমার লেখায় অনেকে বলেন যে বিভূতিভূষণের ছাপ আছে, কারণ আমার প্রত্যেক লেখাতেই প্রকৃতি ভীষণ ভাবে আসে একদম। এবং আমাকে, এবং তোমার সেই যে বর্ণনাগুলো মনে হয় ছবির মতো চোখের সামনে যেন ভাসছে। মানে আমার একটা উপন্যাসে আছে, তখন ওই সাহিত্য একাডেমির সেক্রেটারি ছিলেন রামকুমার মুখোপাধ্যায়, রামকুমার দাও বলেছিলেন যে আমি এরকম বর্ণনা এত সুন্দর খুব অনেকদিন কারোর লেখায় পাইনি। সত্যি, মানে নদীর, মানে ঝোড়ো নদী তীর তীর করে বয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন ওই জলটা এসে আমার গোড়ালিতে লাগছে। এবং ধরো শীত থেকে বসন্ত, ঠিক, গাছের পাতা ঝরা থেকে নতুন পাতা গজানোর রঙের যে পরিবর্তন, সেই উপন্যাসে প্রত্যেকটা ছিল, যে মানে আজকে ধরো যে মানে নায়িকা যে সে দেখছে আজকে গাছের পাতাটার এই রং, তার পরের দিন সকালে পাতাটার রং অন্য হয়ে গেল, তার পাতাটা আরেক দিন, গাছটা কিভাবে ভরে উঠলো, প্রত্যেকটা সবুজের আলাদা আলাদা রং। একদম। তো ওইটা অনেকেই বলে, মানে আমাকে বলেন, আমি শুনি, মানে কনভেড হয়ে আসে যে কাবেরী তো তোমার লেখাকে এটাই বলছে, তো ঠিক আছে। মানে কিন্তু সেটা এমন না যে বিভূতিভূষণ পড়ে প্রভাবিত,
যেহেতু আমি নেচারের মধ্যে ভীষণ নিজেকে, মানে আমার মনে হয় না আমি নিজেই একটা নেচার, একদমই। ফলে আমাকে বানিয়ে লিখতে হয় না। আমার মনে হয় তো এবারে তুমি এটা আরো ভালো বলতে পারবে যে লেখিকা হতে গেলে একটা তো হয় সংবেদনশীল হতে হয়, একটা ইমোশনাল, একটা আবেগ একটা খুব বড় জায়গা, এবং তার পাশাপাশি প্রকৃতি প্রেমী হওয়াটা, কারণ প্রকৃতিকে না ভালোবাসলে নিজের ভেতরকার সত্তাটাকেও আমি জানতে হ্যাঁ। পারবো না যে আমার শীতে খুব ঠান্ডা লাগছে, কিন্তু সেই শীতটাকে উপভোগ করা, যে এটা ঝাউ গাছের উপরে মেঘটা যে যাচ্ছে, মেঘটা আসলো ঢেকে দিল আবার সরে গেল, আবার সে আমি উন্মুক্ত হয়ে গেল, এই জিনিসগুলো ভেতরে ছোট ছোট জিনিস যেগুলো সবাই হয়তো এড়িয়ে একদম। যায়, সেগুলোকে উপলব্ধি করাটা তো খুব দরকার। খুব দরকার। এখন দেখো সবাই আজকাল আমি কোনো লেখায় খুব একটা বিশেষ পড়ি না, হয়তো মানুষের দেখার চোখটা খুব দ্রুত সাফল্য পেতে গিয়ে এই যে নির্জনে বসে একাকিত্ব, একার সঙ্গে থাকাটা খুব দরকার খুব লেখকদের, important। খুব দরকার। এবং যে কোনো মানুষেরই। আমি অনেক বেশি আড্ডাবাজ নই, একেবারেই নই। হুম। অনেক বেশি কেন, একেবারেই আমি আড্ডাবাজ নই। আমার সেই আড্ডাটাই ভালো লাগে, যে আড্ডা থেকে আমি কিছু পাবো। নিশ্চয়ই। আদারওয়াইজ পিএনপিসি করার জন্য, চা মদ খাওয়ার জন্য আমি আড্ডায় যাবো না। সে সময়টা আমি, হ্যাঁ, এবং আমি খুব ট্রু, মানে এটা খুব ঘটনা যে এই আড্ডাগুলো বেশি হয়, জানিস তো। এই যে আমরা বলি না আজকাল যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে, মানে আমি আমার সম্পর্কেই শুনতে পাই। আচ্ছা। হ্যাঁ, এবং ধরো যারা করছেন তারাই আমাকে বলে, জানিস তো উম, ওই এগুলো সব মেসেঞ্জারে হচ্ছে, আমাকে ফোনে এবার বলে দিচ্ছে, জানিস তো তোর কথা এই এই বললো, মানে যেটা আমি নই সেটা। হাসি পায় তখন, আমার হাসি পায়। হ্যাঁ, এবং আমি এমন গল্প শুনেছি, মানে এখানে আমি বলছি খুব ফ্র্যাঙ্কলি, এবং যারা শুনবেন তারা রিলেট করবেন যে কারা বলেছেন। যে এমনও শুনেছি যে আমার মানে হাজব্যান্ডের সংসার ভেঙে আমি, মানে তারা তখন বিবাহিত ছিল, যে আমি সেখানে ঢুকেছি এবং আমার জন্য ডিভোর্স হয়েছে। আচ্ছা। এই গল্পও আমি শুনেছি। হ্যালো, কি সর্বনাশ, তাহলে তো আমার শ্বশুরবাড়ির লোকজনকে ডাকতে হয়, তারা তো ঘটনাগুলো জানেন। আমার বরের বন্ধুদের ডাকতে হয়। মানে আমার হাজবেন্ডের ডিভোর্স হয়ে গেছে, তার ফার্স্ট ওয়াইফ ডিভোর্স করে জার্মানি চলে গেছেন, তারও 1.5 বছর বাদে আমি তাকে প্রথম দেখি। তো তার সংসারটা আমি বাঁধলাম কি করে? তো আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর ওই মেসেঞ্জার ইউনিভার্সিটির কালচারটা হচ্ছে এরকম, সেটা সাহিত্য মহলেও। এটা আমার খুব মনে হয় খুব দুঃখজনক যে সাহিত্যিকরা তাদের কবিতা নিয়ে, গল্প নিয়ে, আন্তর্জাতিক সাহিত্য নিয়ে আলোচনার চেয়ে অন্যের ব্যক্তিগত জীবনে বড্ড বেশি নাক গলান এবং খুব ভুলভাল গল্প ছড়ান। এই গল্প ছড়িয়ে কি আনন্দ পায় আমি ঠিক বুঝতেই পারি না। সত্যি আমার কাছে খুব দুঃখজনক লাগে এটা। মানে মানতেও কোথাও গিয়ে একটা অবাক লাগে যে তাদের দ্বারা সৃষ্টি হচ্ছে এমন একটা কিছু জিনিস যেটাতে হ্যাঁ, তাহলে তাদের মনের মধ্যেই যদি এরকম থাকে, তাদের সঙ্গে আমি তাহলে বলবো সাধারণ মানুষের পার্থক্যটা কি পার্থক্য রইল? ঠিক। এটা আমার মনে হয় যে এই জায়গাটা অতিক্রম করা উচিত, ঠিকই, জোর করেও করা উচিত, যে না আমি এটা করবো না, আমি একজন লেখক। একদম। দিদি, ফিকশন না গবেষণামূলক কোনো লেখা, তোমার একটি লেখা যেটা নিয়ে বহুল পরিচিতি হয়েছে, পাঠক মহলে মানে সকলে ভীষণ সেটাকে ভালোবাসা দিয়েছে, তোমার কোনটা পছন্দ, মানে সেটা নিয়ে যদি বলো, এবং সেই যে লেখাটার কথা বলছি ঠাকুরবাড়ি সারদা সুন্দরী, সেটা নিয়ে যদি দুটো কথা আমাদেরকে বলো, বা এই ভাবনাটা মাথায় এলো কেন যে আমি এই বিষয়টা নিয়ে কাজটা করবো? দেখো, আমি যখন প্রথম উপন্যাস লিখি তখন একদম সামাজিক উপন্যাস লিখেছিলাম, সাইকোলজিক্যাল উপন্যাস। আচ্ছা। একটি ছোট বাচ্চার, সে ওসিডি তে আক্রান্ত, অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডার। তাকে ডাক্তার দেখাতে গিয়ে তার পুরো ফ্যামিলির গল্পটা উঠে এলো, তার মা বাবার সম্পর্ক, তার বাবা কেন এইরকম, তার মার সঙ্গে সম্পর্কটা কিরকম, এটা নিয়ে অনেক শাখা প্রশাখায় জুড়ে গল্পটা। এবং আমি সাইকোলজি আমার সাবজেক্টও ছিল, ফলে আমার লিখতেও সুবিধা হয়েছিল। হ্যাঁ, আমার এই ধরনের গল্প যেমন, মানে আমার কি ভেতর থেকে, জোর করে তো হয় না, ভেতর থেকে আসে। এবং প্রত্যেকটা আজ পর্যন্ত ধরো প্রায় 37-38টা উপন্যাস লেখা হয়েছে। কোন উপন্যাসের সঙ্গে কোন উপন্যাসের কিন্তু থিমে কোথাও মিলনি, সাবজেক্টে মিলনি। আর ঐতিহাসিক উপন্যাস দুটো লিখলাম, একটা খনা গার্গী আম্রপালির কি বলে কাহিনী, আর একটা ঠাকুরবাড়ি সারদা সুন্দরী। ঠাকুরবাড়ি সারদা সুন্দরী তো মানে আবার বলবো, আমি যাকে ভীষণ মিস করি, সাহিত্যিক সমরেশ মজুমদার, সমরেশদাকে, মানে সমরেশদা সঙ্গে আমার রিলেশনটা না, আমি কোনো নাম বলতে পারবো না, যেমন ও আমার ভাই, তুমি আমার বোন, আমি বলতে পারবো না।
মানে সমরেশ দা আমার পিতা, আমার বন্ধু, আমার ভাই, মানে সব। ফ্রেন্ড, ফিলোসফার, গাইড সব আমার সঙ্গে প্রচন্ড ইয়ার্কি মারতে। এই আরো কেন যে এত পরে জন্মালে তুমি, একটা আরেকটু আগে জন্মানো গেল না, তো প্রেম করতে পারতাম। সমরেশ দা থামুন না, এরকম একটা মজাদার ব্যাপার। তারপরে ধরো কোথাও ইস একটু যদি নৌকোই করে বেড়াতে যেতাম, ও সমরেশ দা থামো না, তুমি না আমাকে আর কিছু বলতেই দাও না, মানে এইরকম সুন্দর একটা সম্পর্ক। এবং আমাকে প্রচন্ড গাইডও করতেন। তো ওরকম একদিন কথায় কথায় উনি আমাকে বললেন যে কাবেরী তুমি কেন রবীন্দ্রনাথের মাকে নিয়ে কিছু ভাবছো না? তো সত্যি তো আমি ভাবিনি। তখন উনি বললেন যে দেখো 14টা সন্তানের মা এবং তার জীবনটা, এটা কিন্তু আমাদের পুরুষদের কলমে আমরা কেউ ওনাকে ছুতে পারবো না, একদম যদি পারো তুমি পারবে। একদম তো এই যে আমার মনে হয় যে সমরেশদা এই যে ভরসা করেছিলেন, তার তো ভরসা নিশ্চয়ই কারণ আছে। নিশ্চয়ই। তো তিনি তো বুঝেছিলেন যে আমি লিখতে পারবো। ঠিক। তো তারপরে ধরো মাসখানেক ধরে আমি ওই ঘুরে ফিরেছি, মানে ভেবেছি। তারপরে একদিন ভাবলাম যে না এবার তো পড়াশোনা করতে হবে। তো দিগস পাবলিশিং এ গেলাম। সকাল থেকে গিয়ে প্রায় বিকেল পর্যন্ত প্রচুর বইপত্র ঘেটে ঘুটে, যেহেতু সারদা সুন্দরী সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায়, আচ্ছা তো প্রচুর বই টই কিনে নিয়ে প্রায় 4,500-5,000 টাকার বই কিনে নিয়ে বাড়ি ফিরলাম। ফিরে তারপরে হচ্ছে পড়া, খাটের উপর সারাদিন ধরো বই ছড়ানো, পড়ছি, নোট করছি, লিখছি। প্রায় 3.5 বছর লেগেছিল লিখতে। আচ্ছা কারণ টানা তো লিখতে পারিনি, অন্য লেখার চাপ থাকে, পুজো সংখ্যা বলো, এই পয়লা বৈশাখ ইত্যাদি ইত্যাদি। তো 3.5 বছর লেখা শেষ করে সমরেশদাকে বললাম, সমরেশদা উঠে লিখে তুমি স্টার্ট করলে কবে? আমি বলিনি তো, কেননা আমি বলিনি যে আমি নিজেই ভাবছিলাম যে আমি পারবো কিনা। ঠিক। মানে এমনও হয়েছে ধরো আমি 200 পাতা লেখার পরে আবার প্রায় 70 পাতা বাদ দিয়েছি, যে না এটা না, এটা এই জায়গা থেকে আবার অন্যভাবে লিখবো, এটা 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 ঠিক যাচ্ছে না, এরকম হয়েছে। আমি লেখাটা পুরো কমপ্লিট করতে বললেন কোথায় ছাপবে বলো, তুমি বলো এই করো। ঠিক তো করিনি। তো যাই তারপরে সংবাদ প্রতিদিনকে অ্যাপ্রোচ করেছিলাম, এটা অনেকেই নিতে চেয়েছিলেন মানে বই করার জন্য। আর প্রথম ধারাবাহিক বেরোলো সংবাদ প্রতিদিনে। আচ্ছা মানে সৃঞ্জয় বাবুকে, হ্যাঁ ধারাবাহিক সৃঞ্জয় বাবুকেই ফোন করেছিলাম, উনি বললেন যে হ্যাঁ আপনি এসে দিয়ে যান। তো তারপর ওটা ধারাবাহিক ভাবে বেরোলো। বাহ। আর খনা আম্রপালি এটা নিয়ে আমার, এটা গত বছর বেরিয়েছে, পুজোতে বেরোলো আর বইমেলায় বেরোলো। আমার খনা আম্রপালিকে নিয়ে প্রচন্ড পরিমাণে ক্রেজ ছিল। যে মনে আছে যে একটি মুসলিম মেয়ের হাত কেটে দিল ওর বর, ওই নার্সের চাকরি পেলো বলে, যে সেই সময় দেখো খনার জিভ কেটে দেওয়া হলো। আজকে দেখো যে মেয়েটি কাজ করতে যাবে তার বর তার হাতটা কেটে দিল। ঠিক। এবং আম্রপালি, ধরো আম্রপালি তো প্রচন্ড সুন্দরী ছিলেন, খুব ভালো নর্তকী ছিলেন, কিন্তু তাকে সে রাজনর্তকী হলো কি করে? তাকে তো জোর করা হয়েছিল, তার একজন প্রেমিক ছিল, তাকে খুন করে ফেলা হলো। এবং এখনো অনেক রাজনৈতিক নেতাদের এদের মধ্যেও রয়েছে যে কোনো জায়গায় কোনো সুন্দরী মেয়ে বা এই মেয়ে, তাকে ধরো গরিবের ঘরে মেয়ে, বড় লোক সেখানে হয়তো ছুতে পারে না, নিয়ে এলো, তারপর তাকে সেভাবে ব্যবহার করা। মানে সময়টা আমি দেখলাম কি খুব একটা পাল্টায়নি। ঠিক তাই। এবং ওই সময়টা এই সময়টা মিলিয়েই উপন্যাসটা বেশ, এটা দর্শকরা যারা পছন্দ এখনো করেছিল। পড়েননি তারা পড়ে নেবেন। খুব অসাধারণ একটি লেখা। তো আমরা এই লেখার কথা নিয়ে যখন হচ্ছে, তুমি এটা বললে যে আরেকটা বলি, গার্গী, হ্যাঁ গার্গীর সঙ্গে যখন তর্ক হচ্ছে রাজা রাজসভাতে, গার্গীকে কিন্তু সত্যি পরাজিত করতে পারেনি। কারণ গার্গী যখন বারবার প্রশ্ন করছে তখন কিন্তু গার্গীকে উত্তর দিতে পারেনি। সেক্ষেত্রে তখন গার্গীকে বলা হলো কি যে গার্গী তুমি আর কোনো তর্ক করো না, তুমি ব্রহ্ম কোথায় জানতে চেও না, তাহলে তোমার জিভ খসে পড়ে যাবে। যাজ্ঞবল্ক্য এটা বললো। যাজ্ঞবল্ক্য যখন তর্কের সভাতেই প্রথমে বলে দিল যে এত সহস্র গরু, এত সহস্র এই, তার শিষ্যকে বললো যাও আমার ওখানে নিয়ে দাও। তখন পরপর পরপর কয়েকজনের সঙ্গে তর্কে যাজ্ঞবল্ক্য তাদের পরাজিত করলো। লাস্টে গার্গী বললো আমি এবার কথা বলবো। গার্গী যখন পরপর বলছে যে এটা কিসে হতে প্রতিটা কিসে, লাস্টে হচ্ছে ব্রহ্ম কোথায়, তার উত্তর কিন্তু যাজ্ঞবল্ক্যের নিজেরও জানা ছিল না। যে আমার একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর তুমিও জানো না, যে প্রশ্নের উত্তর তুমিও দিতে পারো না,
সেই তাহলে তুমি কি করে জয়ী হলে? তাই তো। তোরা আমার প্রশ্ন, তুই নিজেই জানিস না, তুই আমাকে আমাকে থামাতে গিয়ে বললি যে গার্গী তুমি এখানেই থেমে যাও, নাহলে তোমার জিভ খসে পড়ে যাবে, ব্রহ্ম ঠিক। জানতে চেও না। ঠিক। তো তাহলে পরাজিত তো গার্গী হলো না, ঠিক। আর তুমি তো গার্গীর উত্তর দিতে পারলে না। ঠিক। মানে এবং আজও তাই। একদমই তাই, মানে কোনো একটা কুসংস্কার বা কোনো একটা রীতিনীতির নাম করে যখন একটা মেয়েদের উপর কিছু চাপিয়ে দেওয়া হয়, কেউ যখন প্রশ্ন করে, প্রশ্ন করো না, এটাই রীতি, ঘরেও। এটাই মানতে হয়, এবং ঘরেও এটাই হয়, এটাই নিয়ম। বউদের ক্ষেত্রে অনেকেই, তুমি বেশি কথা বলছো, হ্যাঁ। তুমি থামো, হ্যাঁ, এত মুখরা কেন? এত মুখ করে কেন, এত জানতে চেও না, হ্যাঁ, মেয়ে হয়ে এত কথা এত বলা ভালো মেয়েদের লাগে না। প্রশ্ন করা ভালো না। হ্যাঁ, তো সেই মানে গার্গী খনা আম্রপালি কিন্তু এত আজও রয়েছে। এত বছর হয়ে গিয়ে অন্য ফর্মেই রয়েছি ঠিক আমরা। ঠিক ঠিক তাই, ঠিক তাই। এই কয়েকদিন আগেই ফেসবুকে একটা ঘটনা পড়লাম যে বাইরের একটি জায়গাতে, সেখানে এক ভদ্রমহিলা এক বাড়িতে পরিচারিকার কাজ করেন, এবং সে ঘর থেকে বেরোচ্ছে, তো তার যে হাজবেন্ড হুম। সে এসে হঠাৎ মানে একদম রাস্তার মধ্যে তাকে মানে বীভৎসভাবে মারধর করছে, মানে কাকে? ওই ওই পরিচারিকাকে। ও মানে সে তার বাড়িতে আর কি সারাদিন থাকে, হ্যাঁ। কাজকর্ম করে, সে ভয়ের চোটে তার দুটি ছোট ছোট ছেলে মেয়ে, সে আবার ঘরে চলে গেছে, যে তার যে মালকিন তার কাছে গিয়ে ফোনে দরজা নক করে ঘরে ঢুকেছে। তো ওই লোকটি এসে দরজায় নক করছে, বলছে দরজা খুলে দাও, ওকে বার করে দাও। তো কি বিষয়, ওই বাড়ির যে মালকিন যে সে ফোন করে বলছে যে ওকে টাকা লাগবে, মানে ও যে কাজ করে সেই কাজের যে পুরো টাকাটা, স্যালারিটা ওকে দিয়ে দিতে হবে, তাহলে গিয়ে ও ঠিক আছে, নালে পরে ও যেখানে সেখানে এরকম মারধর করে। ও মা, এই, কি কি অদ্ভুত সব। অদ্ভুত। যাই হোক, লেখার কথা তুমি বলছিলে যে হ্যাঁ। 200 পাতা লিখে সেখান থেকে তুমি এবার 70 পাতা বাদ দিয়ে দিয়েছি। দিলে। আমি নাম নিচ্ছি না, একজন ভীষণ খ্যাতনামা এক লেখিকা আছেন, তার একবার একটা ফেসবুক পোস্টে পড়েছিলাম যে তিনি ল্যাপটপে লিখতে পছন্দ করেন, তার ইয়ে হয়। তো তুমি কি তুমি কিসে স্বাচ্ছন্দ্য বোধ করো, না, ল্যাপটপে না হাতে কলমে? হ্যাঁ আমি বলি, ঠাকুরবাড়ি সারদা সুন্দরী পাণ্ডুলিপিটাও আমার কাছে এখনো রয়েছে, তখনো পর্যন্ত হাতেই লিখতাম। হুম। কিন্তু তার পরবর্তী সময় থেকে না একদম মানে ক্যাটেগরিক্যালি বলা হলো যে ওই ওয়ার্ড ফাইলে লিখতে হবে। আচ্ছা। এবং আমার মাথায় বাজ পড়লো যে আমি কম্পিউটারে বসে মানে হাতে লিখে অভ্যস্ত, মানে ইমাজিনেশনটা আমার এখান দিয়ে Flow বেরোচ্ছে। একটা, হ্যাঁ, ওখানে আমি কিবোর্ড টাইপ করব না, আমার ইমাজিনেশন ওখানেই তো বোধহয় ধাক্কা খাবে। কিন্তু আলটিমেটলি আমি দেখলাম, আমি ট্যাব কিনলাম প্রথমে, আচ্ছা। আমি ট্যাবে লেখা অভ্যাস করি। হুম। আমি প্রথমে একটা ছোট গল্প লিখলাম এবং বিশ্বাস করবে না, আমি 1.5 দিনের মধ্যে গল্পটা শেষ করলাম। এবং আচ্ছা। ফ্লুয়েন্টলি, আমার কোনো ইমাজিনেশনের সঙ্গে ওই ট্যাব কিবোর্ড করতে কোনো অসুবিধা হলো না। আচ্ছা। মানে আমি তখন বললাম থ্যাংক গড যে আমি এটা পেরেছি, মানে এটা আমার কাছে বিশাল অ্যাচিভমেন্ট, আমার একদম। প্রচন্ড ভয় ছিল। আচ্ছা, এখন সব ট্যাবে লিখতে হয়, এখন এখন সব হাতের ট্যাবেই লেখা লেখা। আর নেয় না। বাহ। তো এখন মানে হতেই হবে, স্বচ্ছন্দ হই আর না হই। হ্যাঁ, সেটা আর কি। তবে ট্যাবে লিখে খুব সুবিধা। আগে ধরো হাতে কলমে লিখলে কাটা হলো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা না, সাধারণত আমার কাছে কাটাকুটি হয়নি, তাহলেও এটা তো হয়, কিন্তু flow তে ট্যাবে একটা তো কিছু সেটা ভাবলে হয় না। সেটা হয়তো অন্যরকম একটা হ্যাঁ, কিছু ট্যাবে লিখতে ধরো হয়। সেভ করা রইলো, কাউকে ফরওয়ার্ড করে দেওয়া গেল। হ্যাঁ, একটু আগে তুমি একটা কথা বললে না যে তুমি যখন এটা নিয়ে পড়াশোনা করছো, সেই সময় তোমাকে অন্যান্য যে কাজগুলো করতে হচ্ছে, এই যে একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয় একটা হ্যাঁ। কাজের ক্ষেত্রে, তুমি নিজের ফ্লোতে নিজের ইচ্ছে মতন যখন যেটা লিখছো, হ্যাঁ সেটা এবার রোজগারের জন্য ওটা মেনটেন করতে হয়, সেটা খুবই জরুরি, কিন্তু কোথাও গিয়ে মনে হয় কি এটা একটা চ্যালেঞ্জ তৈরি করে দেয়, ওইটুকু সময়ের মধ্যে আমাকে এই বিষয়টা লেখাটা জমা দিতে হবে, মানে স্বয়ং মানে স্বতঃস্ফূর্ত যে ভাবনাটা, সেটা কোথাও গিয়ে একটা এফেক্ট করে? না, করে না, করে না। আমার করে না, বরং আমার মনে হয় এই চাপটা আমাকে ভীষণ ভালো কাজ করায়, আচ্ছা। ভীষণ। আর যখনই ধরো কোনো পত্রিকা থেকে লিখতে বলে, অন্তত 1 মাস সময় দেয়, হুম। অনেক সময় হয়তো 7 দিনের মধ্যেই বলে কাবে একটা লেখা তাড়াতাড়ি দিতে হ্যাঁ, হবে। চট হ্যাঁ, করে দিয়ে কিন্তু দিতে হবে। বেশিরভাগ পত্রিকায় ধরো তোমার মাস 2 আড়াই আগে থেকেই বলে দেয়, হুম। কারণ তারা তালিকা তৈরি করে যে এই সংখ্যায় কারা কারা লিখবেন, বলে দেয় বিষয়টা কি, ভূতের গল্প একটা দাও, কি হ্যাঁ। একটা থ্রিলার দাও, কি হুম। প্রেমের গল্প দাও। হুম। আমার কিন্তু কোনো অসুবিধা হয় না, বরং আমার মনে হয় আমার ওই চাপটা যেই থাকে এটা তো দিতে হবে, হুম। আমার ভালোই লেখা হয়। বাহ। দিদি,
একটা দেখবে আমরা যখন ছোট ছিলাম, আমি আমার কথা বলছি, তোমার কথাও ইনফ্যাক্ট, সেই সময় আমাদের এন্টারটেনমেন্ট বলতে তো এত কিছু ছিল না, ছিল বই। আমাদের হ্যাঁ। একা যদি বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটালাম তো ভালো, না হলে পরে আমিও খুব মানে একাল ছেড়ে টাইপের হ্যাঁ। একটু, বন্ধু বান্ধব খুব বিশেষ নেই, তো মিশতেও পারি না ওরকম ভাবে। তো আমরা বই পড়েই সময় কাটাতাম, নানান ধরনের একদম। বই। মানে আমার বাড়িতে আমার বাবা বই পড়তে ভীষণ ভালোবাসেন, আমাদের বাড়িতে এরম এরম করে হাঁটতে হয়, এত বই চারিদিকে আর কি। তো এখনকার যে বাচ্চারা, তাদের বই পড়ার অভ্যেসটা বলতে গেলে চলেই যাচ্ছে। এই বই পড়ার অভ্যেসটা করাটা কতটা জরুরি? কারণ আগামী প্রজন্ম তাহলে বই যদি না পড়ে, তাহলে হ্যাঁ। তাহলে মানুষ হিসেবে কিভাবে তৈরি হচ্ছে? এবারে দেখো, বই কিন্তু পড়ে না এটা আমি বলবো না, আচ্ছা। কারণ আমি একদম প্র্যাকটিক্যাল একটা গল্প বলি। সেটা হচ্ছে প্রত্যেক বছর বইমেলার শেষের দিন হুম। গিল্ড অ্যান্ড পাবলিশার্স তারা একটা অ্যানাউন্সমেন্ট করে। হুম। সে অ্যানাউন্সমেন্টে তারা প্রত্যেক বছর বলেন যে গত বছরের তুলনায় 10%, 15%, 20% বই এবছর বেশি বিক্রি হয়েছে। আচ্ছা। সেগুলো তো বাংলা বই বিক্রি হচ্ছে। হুম। হুম। ইংরেজি কটা স্টল থাকে, হুম। তাতে টোটাল মিলিয়েই বলে, হুম। তার মানে বই বিক্রি হয়। হুম। আচ্ছা, আমরা ধরো যারা রয়্যালটি পাই, হুম। রয়্যালটি টাকা হিসেব করে বুঝতে পারি যে বই বিক্রি হচ্ছে। হুম। আচ্ছা, এবারে একটা বড় অংশ হয়তো অনেক কলকাতা বেস্ট পড়ে ওরা। আমি নিজে অভিজ্ঞতা দিয়ে বলছি, ধরো আমি নিজে দেখেছি একটি প্রকাশনা সংস্থা চাঁদের পাহাড়, ওরা ওই কার্টুনের মতন করে ওরা বইটা করেছিল। আমি ওই মানে ওই ওই পাবলিকেশনে আমারও বই ছিল বলে আমি গিয়েছি বই মেলায় ঘুরতে ঘুরতে। একটা বাচ্চা বছর 10-এর বয়স ওই বইটা কিনবে, তার মা তাকে কিনতে দেবে না। তার মা তাকে পরিষ্কার বলছে যে না, তুমি বাংলা পড়তে পারো না, তুমি নেবে না, তুমি পড়বে না। আর সে বলছে মা আমাকে দাও না, আমি পড়বো। হুম। তার বাবা বলছে আচ্ছা দাও না, কিনে না, দিই না কিনে। সে মা কিছুতেই কিনে না, ও পড়বে না, ও রেখে দেবে, ও বাংলা পড়তে পারে না। আমি তখন পাশে, তো আমি বাচ্চাটিকে বললাম তুমি বাংলা পড়তে পারো না? বলে হ্যাঁ আন্টি পারি। আমি না বাধ্য হয়ে ইন্টারফেয়ার করলাম, আমি তার মাকে বললাম যে তো বাংলা পড়তে পারে, তাহলে ওকে কিনে দিন না, ও পড়তে যখন চাইছে, ও তো পড়তে ভালোবাসছে। না আপনি জানেন না, ও কিনে দিলে বই ও পড়ে থাকবে। না, থাকুক না, বই যদি পড়েও থাকে থাকুক না। তো কত টাকা, এটা তো অনেক বেশি দাম সেই নয়। তো, হ্যাঁ। আর আপনারা তো বই মেলায় এসেছেন বই কেনার জন্যই, ওকে কিনে দিন না এটা। তখন ওর বাবা দেখি বলছে, ফিসফিস করে বললো যে হ্যাঁ তোমার একবারে বাড়াবাড়ি আর কি, দাও কিনে দাও। তো বইটা কিনলো। তো এই যে ধরো একটা বাচ্চা বই কিনতে চাইলো, মায়েরা স্পেশালি, মানে আমি নিজে মেয়ে হয়ে বলছি, আমাদের মধ্যে না বেশ কিছু ওই আপস্টার্ট এই একটা ব্যবস্থা, এই মায়েরাও কিন্তু বাংলা মিডিয়ামে পড়া, হঠাৎ করে সে বলবে আমার ছেলে মেয়ে 20 পড়া আর বাংলা জানে না, 20 পর্যন্ত বাংলা বলতে পারে। এটা কিন্তু গর্ব নয়, কেননা আমি বাঙালি। বাঙালি কি কেন, আমার ভাষাটা বাংলা বলে তো আমি বাঙালি। একদম। যে উর্দু ভাষী সে তো উর্দু ভাষী। একদম। তাহলে আমি যদি আমার বাংলাটাই না জানলাম, তাহলে আমার নিজের মাতৃভাষাকে সম্মানই করছি না। মাতৃভাষাকে সম্মান করলাম এবং আমি বাঙালি, তার কি প্রমাণটাই বা কি রইল? তাই তো। আমার তো আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যাবে। আমি কি ঠিক। পাঞ্জাবি, বাঙালি, হিন্দুস্তানি, গুজরাটি না কি, আমি কি? তাই তো। তো বাংলাটা কেন জানবে না? ঠিক। আর একটা ভাষা জানলে আরেকটা ভাষা জানবে না, এটা তো কোনো মানে হয় না। ঠিক। 9টা-10টা ভাষা লোকে শেখে, একদম। তুমি নিজের মাদার টাং যদি না জানো। একদম। আমি জানি না, এই মায়েদের আমার খুবই মানে আমার দুঃখজনক লাগে। আমি এই মায়েদের অনেক ওয়াচ করি, তো তারা বাক্য রচনা মুখস্থ করায়। আমার সামনে আমি দেখেছি বাক্য রচনা একজন হাসির বিষয়, সত্যি কথা। আমি গিয়েছি তখন, তখনও আসেনি, মোবাইল আসেনি, ল্যান্ডলাইন। আমার ফোন খারাপ, আসি এসটিডি বুথ, সেখানে জেরক্স এর দোকান। আমাকে ভদ্রলোক বলছেন দিদি একটু দাঁড়ান, ওই জেরক্স গুলো। মায়েরা আলোচনা করছে যে এই ওর বাক্য রচনার পেজটা পেয়েছো তো, মানে সে ছেলেটি বোধহয় ভালো র্যাঙ্ক ট্যাঙ্ক করেছে, তার বাক্য রচনার পাতার পর পাতা সব মায়েরা জেরক্স করতে এসছে। তুমি চিন্তা করো, মানে আমি এটা কিছুতেই বুঝতে পারি না। যার জন্য না আজকে পড়াশোনার লেভেল এই জায়গায় চলে ঠিক। এইখানটাতেই আমি পরের প্রশ্নটা তোমাকে করতাম দিদি, যে আজকে এই যে বই পড়ার অভ্যেস বলো বা পড়াশোনা করার অভ্যেস, বা এই যে ধরো লেখালেখি করছি, তার তো আমার পরিবারের থেকে কারুর তো আমার জীবনে একটা প্রভাব হবে। আমি তো কাউকে দেখবো, বা বাবা মা বা দাদু দিদা, সেটা তার মধ্যে ঢোকাতে হবে যে তুমি এটা পড়ো, বা পড়াশোনার বিশাল চাপ, ওই জন্য বই পড়বে না। হ্যাঁ, তা আমাদেরও তো চাপ ছিল, ঠিক, প্রত্যেকেরই তো চাপ ছিল। আমি বলছি, আমি বহরমপুর বই মেলাতে, লালগোলা বই মেলা, আমি
করতে গেছিলাম, কি বলে, ইনগ্রেশনে। ওখানে কিন্তু আমি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম যে বাচ্চাদের বই পড়তে দেবেন। আমি কিন্তু আজকে মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে এসেছি, কথা বলছি, কেননা আমি বই পড়েছি, আমি লুকিয়েও বই পড়েছি, পড়ার বইয়ের ফাঁকেও পড়েছি, কিন্তু আলটিমেটলি আমি জানতাম আমাকে ভালো রেজাল্ট করতে হবে। আপনার ছেলে মেয়েরাও জানবে। বই না পড়লে পরে কিন্তু ওই যে আপনার পাঠ্যপুস্তকের বাইরের কোনো জ্ঞান হবে না, এবং চাকরির ইন্টারভিউতেও সে ভালো রেজাল্ট করবে না বাইরের বই যদি না পড়ো। পড়াবেন। আজকে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে লেখাও হয়েছি এই জন্য। তো আপনার ছেলে মেয়েরাও কিন্তু পড়লে ওইটাই হতে পারে একদিন। তো শোনো, এই পরের ঘটনা এসব হয়ে গেল, হয়ে গিয়ে এবার মেলার মজা আমি ঘুরছি, একটি বাচ্চা, মোটা সোটা বাচ্চা, সে দৌড়তে এলো, হাঁপাতে হাঁপাতে, আন্টি আন্টি বলো, ওই দেখো আমার মা আসছে, আমাকে বই কিনে দিচ্ছে না। সে তো আমার এতক্ষণ তো সে মঞ্চে থাকে, সে তো ওখানে বসে আমার ভাষণ শুনেছে, ও বলেছে আমার মনের কথা বলেছি। এবার সে দৌড়তে হাঁপাতে হাঁপাতে, ওই আমার মা আসছে, আন্টি আমাকে একটাও বই কিনে দিচ্ছে না, তুমি বলো। বকে দাও। হ্যাঁ, তারপরে তার মা এসছে, সে বলছে যে ও কি বললো, আমি বললাম আপনি ওকে বই কিনে দিচ্ছেন না, সেটাই বললো, আপনি যান ওকে বই কিনে দিন। না, বই কিনে দিলে পড়বে কখন, ও পড়ার বই পড়বে কখন। আমি বললাম আমাদেরও কিন্তু মারা এটা মনে করতেন, কিন্তু আমার মা এটাই বলে দিয়েছিলেন রেজাল্ট কিন্তু ভালো করতে হবে, আপনি ওকে এটাই বলবেন, ঠিক, রেজাল্ট ভালো করতে হবে। আমি বাচ্চাটিকে বললাম বাবু পড়বে তো, বললাম হ্যাঁ পড়বো। বললাম যা বই কিনে আমাকে নিয়ে এসে দেখাও। এবং ওর মা জব্দ যে আমি বলেছি বই কিনে নিয়ে এসে দেখাও। তো 2-3টে বই কিনে নিয়ে এসে আমি বললাম আমি এই স্টলে থাকছি, ওই ডেজার্ট স্টলে ছিলাম, তুমি এসো। তো এই যে মায়েরা, এই মায়েদেরকেও আমি এখান থেকেই বলবো পড়তে দিন। আমি এইখানটাতেই প্রশ্নটা অ্যাকচুয়ালি করছিলাম যে মায়েরা যে বলবে, আমি কাউকে ছোট না করে জাজ না করেই বলছি, আজকালকার মায়েরা তো বাচ্চাদেরকে নিয়ে কন্টেন্ট বানাতে ব্যস্ত। হ্যাঁ, আমি দেখেছি কিছু কিছু বাচ্চাকে দিয়ে কিছু হয়তো রান্না করেছে, বাচ্চাকে দিয়ে বলা কি রান্না করেছে বলো, সে হয়তো কথাও তার মুখ থেকে স্পষ্ট করে বেরোয়নি, তাকে দিয়ে বলাচ্ছে এই ডাল হয়েছে, এই মাছের ঝোল, কি দিয়ে মাছের ঝোল তার তো বলার কথাই না, জিরে ফোড়নের মাছের ঝোল না কিসে, সে তোতলা টোতলা আদো আদো স্বরে সেটা বলছে। ইনফ্যাক্ট তুমি দেখবে একটা ছোট বাচ্চাকে দিয়ে তার মা মুখে খাবার দিয়ে বলেছে কেমন হয়েছে, সে ওক পারছে, হাই হাই ওক পারতে পারতে বলছে খুব ভালো হয়েছে, ভাইরাল হয়েছে সেই রিলটি। আমি দেখিনি বাবা, ছোট একটা বাচ্চা, তাকে কি খিচুড়ি না কি চামচে করে বাটি করে খাইয়েছে, বল কেমন হয়েছে বল, করে ওক পেটাই বলছে তারপরে বোঝা যাচ্ছে কেমন হয়েছে। তো এইটা একটা বিষয়, তো তারা তো নিজেরাই এই নিজেরা রিলস করতে ব্যস্ত। হ্যাঁ, তো তারা কি বলবে, তারা বই পড়ার সময় পাচ্ছে কোথায়, আমি এটাই তো ভাবছি। কিন্তু যারা পড়া তারা পড়ছেন, ঠিক। তুমি দেখবে এখনো, তুমি দেখো, তুমি যখন গানের কম্পিটিশনে দেখবে ক্লাসিক্যাল গান, তাদের তো সেই বেস্টটা রয়েছে, ঠিক, এবং তারা তো সব ইয়াং ছেলে মেয়েদের, তাদের বাড়ি থেকে তো সেই গানটা শেখানো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আমি অনেক কুইজে দেখি, কুইজগুলোতেও যারা এই সময়কার, তারা তো কুইজে পাচ্ছে। ঠিক ঠিক ঠিক, কিন্তু সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে কমছে, যেটা আমিও মানে দেখছি, মানে অন্যান্য বাচ্চাদের তারা গেম খেলা, হ্যাঁ, তো ফোনটা পুরো একটা জগৎ, ফোনের মধ্যে সবকিছু, অথচ ফোন থেকেও কিন্তু বই পড়া যায়। হ্যাঁ, কিন্তু সেই অভ্যেসটা হচ্ছে না। কি বলতো, এই যে ব্রেন স্টর্মিং ব্যাপার, যেটা মস্তিষ্ককে যে খাদ্যটা দিতে হবে, এই খাদ্যটা তো দিতে হবে, ঠিক। এখন সব এত ইজি ব্যাপার হয়ে যাচ্ছে না, ওই একটা গেম খেললাম, খেলে বেরিয়ে গেলাম, একটা পড়বো, পড়ে ভাববো। আমাদের যেটা হয়েছিল, ধর আমার মা রাতে শুয়ে শুয়ে গল্প শোনাতেন, এই যে গল্প শুনতে শুনতে একটা কল্পনা জগতে চলে গেলাম। হ্যাঁ, এবং ধরো আমাকে শুয়ে শুয়ে বসে বলতো তুমি বড় হলে এরকম হবে, এইরকম রেজাল্ট হবে। হ্যাঁ, তখন আমি স্কুলেও ভর্তি হইনি, মানে আমাকে 6 বছর বয়সে নিয়ে গিয়ে ক্লাস 2 ভর্তি করে দিয়েছিল মা। তার আগে পর্যন্ত স্কুল সম্পর্কে একটা ধারণা দিচ্ছেন, বলছেন। তারপর ধরো ঠাকুমার ঝুলি, বই পড়ার আগে গল্প শুনে ফেলেছি, ঠিক। তারপরে ধরো বই কিনে হাতে পাচ্ছি। এই যে ইমাজিনেশন, এই যে একাকিত্ব, কোনোদিন আমি না, কোনোদিন অনেকে এই যে ফেসবুকে এখন দেখি সব একাকিত্ব আর বিষণ্ণতায় ভোগে, আমি কিন্তু কোনোদিন এই একাকিত্ব আর বিষণ্ণতায় ভুগি না। কারণ আমি তো আমাকে নিয়ে শুধু ভাবি না, আমার তো নিজের বিশাল একটা বৃহত্তর জগৎ আছে। নিজেকে, নিজের কোম্পানিটা মানে চেরিশ করাটা একটা খুব বড় জিনিস, সবাই পারে না সেটা করতে।
কেননা আমি তো দেখি কাকেদের খেলা দেখি, ঠিক তাই। নানান বিধও আমার আমার চোখে পড়ে, সেই জিনিসগুলো আমি দেখি, ঠিক তাই। এদের সঙ্গে সময় কাটাই। ঠিক তাই। আমার কখনোই একাকিত্ব লাগেও না কোনোদিন, মানে টাচুড আমার ডিপ্রেশন আমাকে কখনো ছুতে পারেনি। খুব খুব ভালো জিনিস এটা। এবং আমার আমার বাড়ির এখানে ওই ব্যালকনির পাশে একটা শিউলি গাছ আছে, এখানে অনেক রকম পাখি আসে, পার্টিকুলারলি হুম। দুটো টুনটুনি আসে। এবং তারা আমি আসলে ওই মাঝে মধ্যে পাউরুটি মুড়ি এসব দিয়ে, যেদিন ধরো দিতে পারলাম না বা কিছু, বারান্দাটাতে ঢুকে হ্যাঁ। আসে, ঢুকে এসে জানলা দিয়ে উকি ঝুঁকি মেরে টুই কই টুই কি করে ব্যাপার, ডাকে, দিলি না "কিরে, কেন?" কিরে, আজকে দিলি না কেন? বা আমার তো অনেকদিন ধরো এখানে থাকছি না, বাড়ি গেছি, আসার পরও এসছিস, দে এবার একটু হ্যাঁ, খাবার দাবার দে। একদম একদম। এরকম। ইনফ্যাক্ট আমি বাড়িতে গিয়েও ছাদে মুড়ি টুড়ি দিলাম, বা চাউমিন খেতে খুব ভালোবাসে, কাক আসে, চড়াই আসে, বক আসে, অনেকে আসে। এবার কোনোদিন একটা পার্টিকুলার টাইম ওদের একটা হ্যাঁ, সুন্দর ইয়ে হয়ে যায়, তো রুটিন হয়ে যায়, সেই টাইমটাতে হয়তো কোনো রকম ভাবে দেরি হয়ে গেছে, ব্যালকনি দিয়ে এসে এরকম করে উকি মেরে হুম। দেখবে, কিরে দে, খিদে খিদে আমার পেয়ে সবচেয়ে গেছে মজার তো। কথা বলি, আমার অনেক কাক আর পায়রারা খেতে আসে। হ্যাঁ আর এখন আমার জানলাতে এই তোমার নেট লাগানো হ্যাঁ হয়েছে হ্যাঁ। যাতে আমার বেড়ালরা লাফিয়ে না পড়তে পারে। হুম তখন বেড়ালরা ছিল না, একটা কাক, মানে আমার প্রচন্ড জ্বর, হুম। আমি ঘুমোচ্ছি দিনের বেলায়, আমাদের মানে সারা সর্বক্ষণের যিনি কর্মসহায়িকা ছিলেন টুম্পা, আমি ঘুম ভাঙার পরে বলছে দুপুরবেলা, শুনেছন কি আজকে একটা কাক জানলা দিয়ে ঢুকে, মানে টুম্পা রান্না করতে গিয়ে আমার বেডরুম এসে দেখছে আমার খাটের বাজুতে সে কাক বসে আমাকে দেখছে। আচ্ছা। সে ড্রয়িং রুমে জানলা দিয়ে ঢুকে বেডরুমে, আর টুম্পা বলছে, আমি বলছি যা যা যা, বলে আমি জোরে তাড়াতে পারছি না, তোমার ঘুম ভেঙে যাবে। হ্যাঁ সে কিছুতেই যাবে না, বলে ড্যাঁটা এমন। হ্যাঁ আসলে না, ওই যে আমি তো খেতে দিই, আমাকে তো 2-3 দিন দেখতে পাইনি। হ্যাঁ, তুমি দেখতে চিন্তা করো, এসছে, ওরা জানলা বোঝে দিয়ে এগুলো। ঢুকে খাটের বাজুতে বসে সে কাক দেখছে আমি ঘুমোচ্ছি। তাই তো। তো আমার কেন বিষণ্ণতা আসবে? তাই তো। এবং আমি তো সবাইকেই বলি যে শুধু এত আত্মকেন্দ্রিকতা থাকলে পরে বিষণ্ণতা আসে। ঠিক। আমার প্রেম নেই, সুতরাং 4টে অবৈধ প্রেম করো। হ্যাঁ, একেবারেই তাই। এবং এটা এখনকার দিনে ছেলে বলো কি মেয়ে বলো, মানে তারা বলে যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম সম্পর্ক, এটা একটা afresh credit মনে করে সম্পর্ক। যে দেখলি তো, হ্যাঁ, মানে আমি এই তো এই আর বাহাটা খেলাম। ফেসবুক হওয়া মানে আমি তো অনেক সময় লিখি যে আমি কিন্তু পাত্রী চাই বিজ্ঞাপন দিইনি, কারণ এমন আমাকে প্রশ্ন করে, আমি পরিষ্কার লিখি যে আমি কিন্তু এখানে স্বয়ংবর সভা ডাকিনি, আমি কিন্তু পাত্রী চাই বিজ্ঞাপন করিনি। কেমন অনেকে আবার ধরো পুরোনো ছবি দিলে আবার লেখে হুইচ ইয়ার। আমার একটাই প্রশ্ন যে আমার কোন ইয়ারে জেনে আমার বয়স জেনে আমি তো এখানে পাত্রী চাই বিজ্ঞাপন হবে। করিনি। হ্যাঁ তো ফেসবুক আসার ফলে আমাদের পুরো সমাজে না কি একটা বিশাল উপরে উপরে একটা বেনারসি চাদর ছড়ানো, একদম তলাটা একেবারে পচে গেলে শেষ। একদম। এবং এই ফোনের এই বারবারন্তটা যেটা আমি খেয়াল করেছি, জানি না তোমার কি মতামত, এটা কোভিড এর পরবর্তী সময়টাতে হলো, কারণ কোভিড হয়ে যাওয়াতে সমস্ত কিছু লকডাউন, স্কুল কলেজ হুম। সমস্ত ঘর থেকে হলো। ঘর থেকে হয়ে যাওয়ার পর সমস্ত বাচ্চাদের পড়াশোনা যেটা হচ্ছে অনলাইনে হ্যাঁ। হচ্ছে। যে আমি দেখেছি যে বাবা মা নিজেদের ফোন সবসময় দিতে পারছে না বা কিছু, বাচ্চার জন্য আলাদা করে ফোন চলে আসছে, হুম। যার ক্ষমতা আছে সেই দিতে পারছে। এবং সেখান থেকেই তাদের ফোনের একটা অ্যাডিকটিভনেস, কারণ অনলাইন হ্যাঁ। ইয়ে হচ্ছে, অনলাইনে কেউ ঢুকে একটা কিছু, হয়তো অনলাইনে কেউ কিছুটা দুম করে বলে দিল, স্যার তো দেখতে পাচ্ছে না যে পার্টিকুলারলি কে হুম। বলছে, এবং তারপর অনলাইনে ওই অ্যাটেন্ডেন্সটা দিয়ে তারা গেম খেলছে গ্রুপের মধ্যে এরকম বা কিছু। তো তোমার কি মনে হয়, মানে আমাদের যে এডুকেশন সিস্টেম যেটা রয়েছে সেটা আদৌ এই অনলাইন পড়াশোনার যোগ্য, বা সেটা না। দিয়ে হয়? হয় না। দেখো স্কুলে সবাই মিলে পড়াশোনা করছে, সঙ্গে সঙ্গে টিচারের সামনাসামনি হওয়া, সেইটার সঙ্গে অনলাইনের সঙ্গে অনেক পার্থক্য। একদম। স্কুলে যাওয়ার আনন্দটাই তো হচ্ছে একদম। বন্ধু, হুম। স্কুলে যাওয়ার আনন্দই হচ্ছে বন্ধু। হুম। টিফিন, হুম। স্যার এক একজন ম্যাম, তারা আলাদা একদম। আলাদা রকমের, একদম তারপরে খেলা। একদম কিন্তু সেখানে অনলাইনে ক্লাস, এখন অনলাইনে মানে সেই মনে হয় একটা প্রিজনার একটা জানি, একদম। মানে একটা জেলখানায় বসে সে পড়াশোনা করছে। ঠিক। তো ও পাশে একজন টিচার, তাকে দেখা যাচ্ছে না, তাকে স্ক্রিনে দেখা যাচ্ছে, আর বাচ্চাটি জেলখানায় বসে পড়াশোনা করছে। একদম। ওটা হয় না ঠিক। ইনফ্যাক্ট এই স্কুলের টিচার স্যার ম্যাম যারা রয়েছেন, তারা কেমন কথা বলেন, তারা কতটা রাগী, হ্যাঁ, তাদের হাঁটা চলা, কথা বলা, কেমন বসো। সাজছে, কেমন হ্যাঁ। আমাদের সব আলোচনার এটা বিষয় ছিল। এটা একটা এফেক্ট করতো। মানে আমার ক্লাস টিচার ছিলেন মনীষাদি, মানে আমি এরকম মানে সুন্দরী শিক্ষিকা আর কাউকে দেখিনি। মানে সুন্দরী মানে আমি শুধু রূপের দিক দিয়ে হুম। বলছি না,
উনি শাড়ি পরে আসতেন, প্রত্যেকদিন যে শাড়িটা উনি পরতেন সেই শাড়ির সাথে ম্যাচিং ওনার রুমাল থাকতো, খোপা থাকতো। মানে স্কুলে উনি যখন ঢুকতেন তখনও চুলটা যেরকম নিট, স্কুল থেকে যখন উনি বেরোতেন তখনও তখন। ওই রকম নিট, এবং প্রত্যেকটা স্টেপ মনে হচ্ছে উনি পা মেপে যাচ্ছেন। বকা দিলে পরে মানে ওনার বকা দেওয়ার প্রয়োজনই হতো না, উনি শুধু তাকাতেন ব্যাস, ওতেই হয়ে যেত। প্রত্যেকেরই থাকে, আমাদেরও ছিল। আমাদের স্কুলে বাংলা ছিল। পড়াতেন, আমাদের মনীষা দি। জিওগ্রাফি টিচার ছিলেন ডলিদি। উনি সুইসাইড করেছিলেন, কেন আচ্ছা। করেছিলেন আমরা জানি না। উনি বিশাল মানে একটা বনেদি বাড়ির ওয়াইফ ছিলেন, ওনার একটা ছেলে ছিল, সে ক্যালকাটা বয়েজে পড়তো। মানে ডলিদি মানেই আমাদের কাছে একটা বিশাল, সেই গোল গোগো ফ্রেমের চশমা পরতেন, খুব সুন্দর, ওরকম প্লেটেড শাড়ি, ওরকম খুব যে সুন্দরী তা না, কিন্তু টোটাল মানে ব্যক্তিত্বটাই না আমাদের কাছে খুব আকর্ষণীয় ছিল। ঠিক। হঠাৎ একদিন শুনলাম ডলিদি সুইসাইড করেছে, এবং সেটা নিয়ে স্কুলে অনেক হইচই, কেন কি কে আমরা আর কিছু জানি না। তো সব সব স্কুলেই কিন্তু থাকে, দেখবে হ্যাঁ, হ্যাঁ, একজন হ্যাঁ। দুজন স্যার টিচার একদম ম্যাম এরকম। একদম, কেউ তো থাকে সেইটা ধরো- রাগী। সেটা অনলাইনে পড়ে কি হবে, সেই ওটা ওটা আমাদের এখানে হয় না। তুমি খুব পোষ্যপ্রেমী, তোমার বাড়িতে অনেকগুলো ছানাপোনা আছে, তো তোমার এই ছানাপোনাদের যে কে তুমি রাখবে, তাদের সাথে তুমি থাকবে, এইটা কবে থেকে, মানে ছোট থেকে, ছোট হ্যাঁ, থেকে? ওটাও এই 2-2.5 বছর বয়সে। আচ্ছা প্রথম আমাদের বাড়ি একটি কুকুর এলে, আমার বাবা নিয়ে এলো, তার মাটা খোঁড়া ছিল, আচ্ছা তাকে কেউ রাস্তায় ছেড়ে দিয়ে গেছিল, আচ্ছা আচ্ছা লোমওয়ালা এরকম। হুম, তো তার নাম রাখা হলো লুসি। আচ্ছা তো সে অনেক বছর ছিল, হুম। আমার মারা যায়। তারপরে আমাদের বাড়িতে আরেকটি কুকুর এলো অ্যালসেশিয়ান, সেটা আমার বাপির এক বন্ধু, তারা রাখতে পারলো না, নিয়ে এলো বাপি, পপি। হুম। পপিও অনেকদিন ছিল, পপি মারাও গেল। মানে মারা গেছে, আমাকে মা জানালো যে পপিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হুম এবং আমি কি করতাম জানো, আমাদের তখন গরুর দুধওয়ালা দুধ দিত, হুম। আমি ছোট্ট হাড়ি, ছোট্ট ওই পুতুলের খেলনার এসব হ্যাঁ, করে হ্যাঁ, হ্যাঁ। নিয়ে দুধওয়ালাকে বলতাম, এটা একটু দুধ দাও না গো, এটা একটু এক্সট্রা দুধ দাও না। কেন না ওইটা নিয়ে আমি পপিকে হাসপাতালে দেখতে যাব। হ্যাঁ। হ্যাঁ, মানে আমার তখন এটাও হিসাব নেই যে ওইটুকু দিয়ে তো পপির কিছু হবে না। আর মাকে বলতাম, মাও কিছু বলতো না, মাকে বলতাম মা পপির জন্য একটু দেখতে যাবো না। তখন মা বলতো যে মানে বাপির যে বন্ধু, তার নাম গোপী কাকু ছিল, না আমি তো জানি না কোন হাসপাতালে, গোপী কাকু তো নিয়ে গেছে, যাবো, আমরা যাব। মানে এই করতে 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 অনেকগুলো দিন যাওয়ার পর আমি বুঝে গেলাম পপি আর নেই, মানে মারাই গেছে। তো তখন বুঝলাম, মানে একদিন মানে রাস্তায় আমি আর মা ধরো বেরিয়েছি, ওরকম চায়ের দোকানের সামনে গোপী কাকুর সঙ্গে দাঁড়িয়ে, বৌদি কেমন আছেন এরকম করে এসে, আমি তখন আমার কি করে এরকম চিবুকে আদর একদম মানে হাত মুখ ছিটকে চলে গেছি, তুমি আমাকে আদর করবে না, তুমি পপিকে দেখতে নিয়ে যাওনি। হ্যাঁ, মানে খুব একটা আমার এখনো অভিমান একটা একটা। এম্বারাসিং সিচুয়েশন হলো, কেউই বলতে পারছে না যে পপি নেই, অথচ আমার খুব অভিমান। মুখ সরিয়ে নিলাম। মা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাবো আমরা, বলে মা আমাকে নিয়ে চলে গেল। পরে আস্তে আস্তে যত দিন গেল, একা একা নিজের মধ্যেই বুঝলাম যে তাহলে ও বোধহয় নেই, মরে গেছে বোধহয়। তোমার এখন ছানাপোনা কজন? তারপরে তো আমার বাড়িতে আমার বাবা একটা ভাল্লুক নিয়ে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে এমপি, মানে ওই বাপি তো জিএসআই চাকরি করতেন, তো বিলাসপুরে জঙ্গল থেকে ওই মা ভাল্লুক আর বাচ্চাদের নিয়ে বেরিয়ে এসেছিল। তো এবার লোকজন দেখে মা ভাল্লুক ঝুঁকে গেছিল, বাচ্চাটা যেতে পারিনি, তো একজন কাঠুরিয়া বাচ্চা দুটোকে নিয়ে নিয়েছিল। তো পরে এবার বাপিরা তো টেম্পটেড থাকতো, তো দেখতে পেয়েছে, বলছে দাও না, নেবে, বলছে না বাবু দেবো না, আমি রাখবো। তো কিছুদিন বাদে একটা বাচ্চাকে নিয়ে এসছে, এসে বলছে বাবু নেবেন, আমার একটা বাচ্চা মরে গেছে, ও তো খাওয়াতে পারেনি। তো তখন আর তার একদিন না দুদিন বাদে বাপিতে ফেরার কথা, তো ওকে বাই কার পুরো নিয়ে এসেছিল, দই খাওয়াতে খাওয়াতে, ফ্রুটস খাওয়াতে খাওয়াতে। সন্ধ্যাবেলা এলো, আমরা মানে বাই কার গেট খুলেছে, একটা কি কালো এরকম ঢুকিয়ে দিল। আর সেটা গোল পুরো সাইজের, আমাদের একটা কুকুর ছিল। হ্যাঁ, তখন বিয়ারও বুঝতে পারছি না ওটা কি জিনিস, আমি হচ্ছে কুকুরই হবে। কারণ এর আগে আমাদের একটা কুকুর নিয়ে এসেছিল আপনি ভুটান থেকে, আচ্ছা, সেও যে কালো স্প্যানিয়াল, কেমন রাস্তায় পেয়েছে, তাকে তুলে নিয়ে চলে এসেছিল। সেও রকি অনেক বছর ছিল। আর যখন ভাল্লুককে নিয়ে এলো, তখন সিল্কি বলে আরেকটি ছিল। আচ্ছা, সে ঢুকে এসে সিল্কি ও ঘেউ করে বেরিয়েছে, সোজা তার পিঠে লাফিয়ে পড়লো।
ভাবি তখন বললো ও হচ্ছে ভাল্লুক। হ্যাঁ, মা বললো মানে চিৎকার চেঁচামেচি, হ্যাঁ তুমি ভাল্লুক নিয়ে এসছো বাড়িতে শেষে। হ্যাঁ, এই অবস্থা 15 টাকা দিয়ে ভাল্লুকটাকে কিনেছিল, ওই কাঠুরিয়াকে 15 টাকা দিয়েছিল। তো তার নাম আমি দিয়েছিলাম রূপসা। আচ্ছা, ভাল্লুকের নাম রূপসা। ভাল্লুকের নাম রূপসা। এবার হচ্ছে ধরো আমরা তখন একতলার একটা ফ্ল্যাটে থাকতাম। হ্যাঁ। এবার বাইরের বারান্দার দিকটাই ও বেশি পছন্দ করতো। এবার একতলা বারান্দার পাঁচিল, তারপরে ওপরে গ্রিল, কতটা হাইট হতে পারে, মানে ভাল্লুকের যে জ্বর হয় সেটা আমরা প্রথম আমার চোখে দেখা। হ্যাঁ, ওই যে গ্রিলের অংশটা ধরো ধর 6-8 ফিট হবে, খানিকটা যেতে যেতেই ওর জ্বর এসে যেত। জ্বর এসে গেলে হাতটা মুখের মধ্যে ঢুকিয়ে দিত, আচ্ছা, দিয়ে আর একটা ওই যে পারিং করে যেন বেরোল না, ঘুম করে একটা গড় গড় করে শব্দ হতো, তখন চুপ একদম, মানে তখন ওর জ্বর এসছে। একটু বাদে গাটা এরকম ঝাড়া দিত, গা ঝাড়া দিল, জ্বর ছেড়ে গেল, যে আবার বেয়ে বেয়ে উঠতে উঠতে আবার হাতে মুখ, আবার জ্বর এসে গেল, টক 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 করে কাঁপছে তখন সে। এটা কি সত্যি সত্যি হয়? আক্ষরিক অর্থে, মানে বারান্দা গ্রিলের এখান থেকে ওই মাথায় উঠতে তার 3 বার অন্তত জ্বর হয়ে যাবে, এবং 2 সেকেন্ডের জ্বর ধরো, সেই জ্বর আর যখন কাঁপুনি দিয়ে জ্বর একদম করে কাঁপছে। ভাল্লুকের জ্বর এরকমই আমরা শুনেছি যে ভাল্লুকের জ্বর, হ্যাঁ ওই 2 সেকেন্ডের জ্বর, তারপর ঝেড়ে ঝুড়ে উঠে আবার উপর উঠে গেল। এবং মজার বিষয় হচ্ছে মানে আমাদের বাড়িটা তখন পুরো জু হয়ে গেছিল, সবাই আমাদের ওই রাস্তা দিয়ে যেত। হ্যাঁ, সত্যি ভালো। আর সবাই হচ্ছে ওইখানে দাঁড়িয়ে থাকবে ভাল্লুক দেখবে। সে কতদিন অবধি ছিল তাহলে? মানে হ্যাঁ, তার 8 মাস যখন বয়স, 7 কি 8 মাস, তখন সবাই বললো যে ওয়াইল্ড লাইফ তো বাড়িতে রাখা যাবে না, ওকে জুতে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আলিপুর জুতে দিয়ে দেওয়া হলো, কিন্তু তার 2 মাসের মধ্যেই ও মারা গেল। ও খাওয়া দাওয়া বন্ধ করে দিল, ওই অ্যাটাচমেন্টটা একটা ও পুরো রিজেক্ট করে দিল খাওয়া দাওয়া। আমরা প্রথম মাসে দেখতে গেছিলাম ওকে, তো পরের মাসে ওখান থেকে ওরা খবর দিল ও খেত না। এটাই আমার খুব খারাপ লেগেছে, আমাদের কত আইন করে, সবকিছু করে, আইন করে তো দেখো পোচিং বন্ধ করতে পারে না, এত বাঘ হাতি গন্ডার মেরে ফেলা হচ্ছে। ঠিক। আর দেখো হয়তো বাড়িতে থাকতো, ও তো বেঁচে থাকতো। তাই তো। আর ও তো ধরো জন্ম থেকেই মানুষের সঙ্গে বড় হলো, ওকে চিড়িয়াখানে আর মানাতে পারলো না। ওকে অনেকভাবে মানে ডাক্তাররা অনেকভাবে খাওয়ানোর চেষ্টা করেছিল, না রিফিউজ করেছে। এটাই মানে ভালোবাসাটা ওরাও কেমন সুন্দর বোঝে। ভীষণ। এবং আমাদের যে কুকুর ছিল তখন সিল্কি, সিল্কিও কতদিন খায়নি, চুপচাপ মন খারাপ, কারণ ওর গলা জড়িয়ে ধরে, যেমন মোটর বাইক খেয়ে বসে ওরকম দুদিকে 2টা পা দিয়ে সিল্কি গলা জড়িয়ে ধরে সারা বাড়ি ঘুরে বেড়াতো। মানে ও চলে গেলে না ওর মন খারাপ, ওর খাওয়া দাওয়া বন্ধ। মানে দুঃখের অভিজ্ঞতা অনেক। কুকুর ছিল অনেক, এখন তো আমার বেড়াল যারা, ওই 5 জনই ওদের সব মা মরে গেছিল, তুলে নিয়ে আসা হয়েছিল। তাদেরকে নিয়ে এখন তুমি আছো? হ্যাঁ, তাদের একজনের বয়স 12, মিশুর বয়স 12, 2 জন আছে তাদের ভাই বোন, ওরা 10, একজনের 8 আর একজনের 4। আর রাস্তার বাচ্চাগুলো আছে, ওরাও খায় আমার কাছে দুবেলা। এবার একটু অন্য কথায় আসি, তুমি ঘুরতে যেতে খুব ভালোবাসো, তো তোমার ঘুরতে যেতে কোন জায়গাটাতে মনে হয়, যদি এখন মনে হয় যে খুব দম বন্ধ লাগছে, আমি একটু ঘুরে আসি, পাহাড়, সমুদ্র না জঙ্গল, কোনটা বেশি তোমাকে টানে? আমাকে না সবই টানে, আসলে বেড়াতেই তো ভালোবাসি, সবই টানে। দেখো কাছাকাছি তো কোনো জঙ্গল তেমন নেই না, ফলে মানে একদম নিয়ারেস্ট ডেস্টিনেশন হচ্ছে সমুদ্র। আমাকে এখন যদি বলে যাবে, তুমি এক্ষুনি দুটো জামা গুছিয়ে নিয়ে চলে গেলাম। কিন্তু সবই মানে জঙ্গলের সৌন্দর্য আলাদা, বান্ধবগড় ফরেস্টে গিয়ে দেখেছি অসাধারণ, এবং হাতির পিঠে চেপে মানে এরকম তার ধরো 4 ফিট দূরেই হচ্ছে বাঘ স্পট করেছে সেদিন, পুরো বাঘের পুরো ফুল ফ্যামিলি, মানে আমাদের ভীষণ ভাগ্য ভালো ছিল, মা বাঘ, বাবা বাঘ এবং 2টো কাপস। রাত্রিবেলা তারা একটা ওই বুনো শুয়োর শিকার করেছিল, সকালে তখনও বুনো শিকার মানে ওটা অনেকটা খাওয়া হয়ে গেছে, খাচ্ছে, জিভ চাটছে, চিৎপাচ্ছে, গড়াগড়ি করছে, ওরা আমার হাতির পেট থেকে মনে ছিল কি পেটে সুড়সুড়ি দিয়ে বাঘের। এবং ভয় পাওনি? না, এবং মুখটা এত মিষ্টি শান্তনি তুমি ভাবতে পারবে না,
মানে আমার মনে ছিল যে ধরে চুমু খাই, সত্যি তোমাকে দেখেও এখন মনে হচ্ছে পারলে তুমি মানে কুলু কুলু পারলে করে আমার দেখবে। মনে ছিল যে চুমু খাই আর কি, মানে গালগুলো দেখে আর জিভ চাটছি সে খেয়ে রসিয়ে, হ্যাঁ তারপর চিৎপাত হয়ে যাচ্ছে, দেখবে কুকুর হ্যাঁ এরকম করে চিৎপাত হ্যাঁ। হয়ে যাচ্ছে, মানে সে অসাধারণ। মানে পারলে আমি গিয়ে পেটে শুশুড়ি দিই তখন। তো জঙ্গলে খুব সুন্দর, হ্যাঁ জঙ্গল পাহাড় ঝর্ণা, হুম আর পাহাড় তো রহস্যময়, হ্যাঁ প্রতি পদে পদে একদম, পাহাড়, তার একদম। পাশ থেকে ওই যে ঝর্ণা থেকে উৎপন্ন হওয়া সৃষ্টি হওয়া নদী, ঠিক। তার বোল্ডার, ঠিক, ঠিক। অসাধারণ, সবই পছন্দ করি। তুমি তো ভূতের গল্প লিখতে হয়, তুমি কি ভূতে নিজে বিশ্বাস করো বা এরকম কখনো তোমার অভিজ্ঞতা হয়েছে যেহেতু হ্যাঁ, হয়েছে। ঘুরতে যাওয়ার কথা বলে পাহাড় জঙ্গল বা এরকম কোথাও থাকতে হ্যাঁ। গিয়ে বলে একটু শুনি। দেখো একদম খুব ছোটবেলার একটা কথা বলি, হ্যাঁ তখন ওই বছর 6, 6.5 হবে, গরমকালে তখনকার আগেকার জানলাগুলো সব লম্বা লম্বা ছিল না, হুম। খড়খড়ি দেওয়া আর খড়খড়ি। লোহার তারপরে লোহার শিক দেওয়া, হ্যাঁ, হ্যাঁ। তখন তো গ্রিলের চল না, ছিল না। হুম। তো ভীষণ গরম পড়েছে, তো বাপি খাটে শুয়ে, মা আর আমি মেঝেতে শুয়ে মশারি টাঙানো, আচ্ছা এবং মশারিটা চারপাশটা ওই কাপড় টাপড় হুম, দিয়ে হুম, আটকে হুম, যাতে হুম। মশা না ঢোকে। হুম। আমার একটা ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গিয়ে না আমি মানে পরিষ্কার এখনো কিন্তু আমার পরিষ্কার স্পষ্ট মনে আছে, দেখছি ওই গ্রিলে না কেউ একটা দাঁড়িয়ে এবং গ্রিল ধরা, আমার কিন্তু গায়ে কাটা দিচ্ছে এখন, হুম। আর তার মুখটা না পুরো ব্লেড দিয়ে চেরা 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 কেমন, আর অর্ধেক পোর্শন কিন্তু দেখতে পাচ্ছি না, হ্যাঁ এবং বিভৎস একটা। আমি না একটু করে দেখছি আর একটু করে চোখ বন্ধ করে বলছি, দেখছি আর চোখ বন্ধ করছে, আর মায়ের আঁচলটা মুখে চাপা দিচ্ছি, আর মা খালি বলছে কি হলো, আবার জ্বর এলো কিনা, আমার ছোট থেকে খুব জ্বরে ভুগি। হুম। আমি দেখলাম মা এরকম করে কপালে হাত দিল, কি হলো আমার শাড়ি ধরে টানছো কেন, হুম। মানে অথচ আমি মাকে বলতে পারছি না। আমার না ওই বয়সে মনে হচ্ছে যে আমি যদি মাকে বলি এই যদি এসে আমাদের মেরে ফেলে, এরকম একটা ভয় হচ্ছে, হুম। মাকে বলবো না, আবার আগ্রহ যে ওটাকে আমাকে দেখতে হবে, হুম। মায়ের আঁচলটা মুখে চাপা দিচ্ছে আর দেখছি, হুম। দেখতে দেখতে তারপরে আমি কখন ঘুমিয়ে পড়েছি বা সেটা আমার কিন্তু আর মনে নেই। হুম। পরদিন সকালবেলায় আমি বলেছি কালকে না আমি একটা এমন জিনিস দেখেছি, আমি এটা কাউকে বলবো না, আমার দাদাকে ছাড়া। হুম। আমার এক দাদা, সে সকালবেলায় বাড়িতে পড়তে আসতো, হুম। ঠাকুমার বাড়িতে থেকে এই বাড়িতে পড়তে আসতো, তো দাদাকে বলেছি, দাদা বাপিকে বলেছে। এবারে রবিবার ছিল, যার জন্য মানে রবিবার বাকি বাজারে যেত, এই জন্য মনে আছে রবিবার ছিল। বাজারে গিয়ে ওখানে একটা চায়ের দোকান ছিল, বড়ানগরে যোগেন বাবুর চায়ের দোকান, ওখানে বলাতে সেরকম আমার মেয়ে এরকম দেখেছে, তখন যোগেন বাবু চায়ের দোকানে আরো যারা ছিল তারা বললো যে তোমার মেয়ে তাহলে কিছু ভুল দেখেনি, কেমন। তখন বাপি হচ্ছে কেন, কারণ আমাদের যে ফ্ল্যাট বাড়িটা ছিল, আমরা 3 তলা ফ্ল্যাটে থাকতাম, আমাদের বাড়ির পেছন দিকে একটা বড় জমিদার বাড়ি পরিত্যক্ত, দুলুদের বাড়ি এটা বলতো, আচ্ছা আর তাদের পূর্বপুরুষরা ছিল জমিদার। তো আচ্ছা। জমিদার বাড়ি ভেঙে চুরে একসা, হুম। মানে একটা পোর্শনে ওই 1 তলা 2 তলা মতো একটা সে মানে একদম জমিদার বাড়ির মতোই, কিন্তু ওইখানে কিছু লোক থাকতো, আচ্ছা। ওই যে দুলুদের বাড়ি ওই দুলুরা থাকতো তখন। আচ্ছা তখন ওই যে ওরা বলেছে দুলুদের বাড়িতে কিন্তু ওইখানে কিন্তু অনেকে ওদের মানে ফ্যামিলিতে আত্মহত্যা করেছে, আচ্ছা এবং অনেকে নাকি এরকম দৃশ্য দেখেছে। আচ্ছা। মানে বাপি প্রথমে ভেবেছে কি যে বাচ্চা মানুষ কি? বাচ্চা মানুষ কি, কিন্তু তবুও এত মানে ভিভিডলি আমি ধরো ডেসক্রিপশন দিয়েছি, তখন একবার মনে হচ্ছে যে আমার মেয়ে এত এই বয়সে এতটা কি করে বলবে। হুম হুম আর দেখো বড় হয়ে লোকে গাল গল্প মানে একদম। গুল মারে আলাদা হ্যাঁ, কথা, হ্যাঁ। আমার তো গুল মারার বয়স নয় ঠিক তো, তখন, হ্যাঁ। তখন আমি স্কুলেও ভর্তি হইনি, তাহলে? মানে 6 বছরও বয়স নয় হ্যাঁ। আমার। তো বাপি যোগেনবাবুর দোকান থেকে ওইসব বলাতে তো বলেছে একটু ধূপ টুপ দিয়ে রেখো হ্যান ত্যান ইত্যাদি, তো বাপি এসে মাকে বলেছে, এবার সেটা ফিসফিস করে একটু আড়ালে, কিন্তু আমি শুনেছি। হ্যাঁ, যে মামুনি যেটা দেখেছে এটা সত্যি, ওরা কিন্তু বললো যে ও কিছু ভুল দেখেনি, কারণ এরকমটাই অনেকে লিখেছে। দিদি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নটা আমি জানি উত্তরটা, কিন্তু দর্শকদের জন্য আমি তোমাকে সেটা একবার জানতে চাইবো। তুমি দীক্ষা নিয়েছো খুব রিসেন্টলি, এবং যেটা আরো বেশি অবাক করা এবং যে কারণে আমি তোমাকে এই প্রশ্নটা করছি, তুমি যার হাত দিয়ে দীক্ষা নিয়েছো তাকে তুমি স্বপ্নে দেখেছো, এটা কিভাবে হলো, এটা যদি একটু বলে। দেখো এটা কিভাবে হলো আমি তো জানি না, কিন্তু এটা ঘটনা। হ্যাঁ
আমার মেয়ে তখন সদ্য প্রয়াত। হুম। তার মাস 2 বাদে। তখন তো আমি কারোর সঙ্গে কথা বলতাম না, একা চুপচাপ, মানে কোনো ফোন ধরতে পারতাম না। মানে তখন মানে এই মৃত্যুটাই আমার কাছে একটা অস্বাভাবিক ব্যাপার, যে স্বাভাবিক। এটা তো অল অফ এ সাডেন হয়েছে, তার তো কোনো বড় অসুখ ছিল না। তো একদিন রাত্রিবেলায়, ভোর রাতের দিকে স্বপ্ন দেখছি আমি যে রামকৃষ্ণদেবের একটি মূর্তি, সাদা পাথরের মূর্তি, সেই বামিয়ানের বুদ্ধ মূর্তি ছবি আমরা দেখি না, বিশাল উঁচু, ঠিক ওরকম আকাশ ছোঁয়া উঁচু, এটা রামকৃষ্ণদেবের মূর্তি। তার মানে পায়ের তলায় অসংখ্য ভক্ত। আর আমাকে আমি দেখতে পাচ্ছি, একজন গেরুয়া বস্ত্র পরা কেউ হাত ধরে টানতে টানতে ওই যে নিচে ভক্তদের সবাইকে ছাড়িয়ে আমাকে নিয়ে এগিয়ে গিয়ে ঠাকুরের সামনে দাঁড় করালেন, বললেন প্রণাম করো। প্রণাম করলাম। উনি তখন বললেন যে মাকে প্রণাম করলে না? আমার এখনো ঠিক পরিষ্কার মনে আছে, জানো, বাঁদিকে তাকিয়ে দেখলাম মায়ের মূর্তিটা, সেটা একটু ছোট, ওই একই সাদা পাথরের। মাকে প্রণাম করলাম, করে ঘাড় ঘোরাতে আমার না ঘুমটা ভেঙে গেল। ভেঙে গিয়ে আমি চট করে উঠে বসে ভাবছি যে আমি এটা কি দেখলাম। মানে টু বি ফ্র্যাঙ্ক, আমি কোনোদিনও রামকৃষ্ণদেবের ভক্ত ছিলাম না, সারদা মায়ের ভক্ত ছিলাম না, কোনোদিন তাদের নিয়ে আমার ভাবনা ছিল না। এবং দীক্ষা, এই ব্যাপারটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ ছিল। এবং অনেকেই যারা দীক্ষিত, এই দিয়ে ধরো ঠাকুর দেবতা ঈশ্বর, মানে আমি কিন্তু খুব স্পিরিচুয়াল, সেটা আমি খুব ছোট থেকে জানি। কিন্তু এই যে দীক্ষা নেওয়া বা এই নিয়ম আচার, আমি একেবারেই কোনো আচার অনুষ্ঠান মানি না, প্রথম কথা। ওই যে অনেকে বলে খাওয়া কাপড়ে করবে না, আমার ওই সমস্ত কোনো ব্যাপারই নয়। মানে এমন হয় যে লোকে শুনলে হাসবে। এবার ঠাকুরের সঙ্গে আমার রীতিমতো হচ্ছে গিভ অ্যান্ড টেক, তোমাকে আমি এটা দিলাম, তুমি আমাকে এটা করে দিলে না, এটা করলে না, আমাকে তুমি এত কষ্ট দিচ্ছ, খেতেই দেবো না। 2 দিন খেতেই দিলাম না, পুজো টুজো দিলামই না। তারপরে দিন হয়তো দুপুরে ভাত খেতে খেতে মনে হচ্ছে যে আহা আমি খাচ্ছি, ওকে খেতে দিলাম না। মানে ওরকম হাতটা তখনই ভাত অর্ধেক খাওয়া বলতে হাত দিয়ে ঠাকুরকে খেতে দিলাম। মানে আমার সঙ্গে আমার মানে আমার দেব দেবীদের সম্পর্ক হচ্ছে এইরকম, দিলাম না, দেব না, শাস্তি দেওয়া, এরকম। যাই হোক, তো দীক্ষা নেওয়ার ব্যাপারে আমার সঙ্গে কিন্তু অনেকের কথা হতো যে আমি দীক্ষা নিতে যাব কেন, বা কেন কারোর মাধ্যমে আমি ঈশ্বরের কাছে পৌঁছবো কেন, আমি তো তার সঙ্গে সরাসরি কথা বলতে পারি। এটা আমারও প্রশ্ন, এটা কি তোমার মনে হয় জরুরি, বা এটা দেখো আমি জরুরি কিন্তু আমি আজও বুঝিনি, তবে নিশ্চয়ই কোনো একটা বিষয় আমার না ভীষণ মনে হচ্ছিল সেই সময়টা, আমি খুব একা, আমার তো কেউ নেই চারপাশে, এটা আমার কদিন ধরে খুব মনে হচ্ছিল। তারপরে কিন্তু আমি এই স্বপ্নটা দেখলাম। আচ্ছা, স্বপ্নটা দেখে ঘুম ভেঙে তখন ওই 4:45 হবে, আমি থেকে ভাবলাম আমি এরকম স্বপ্ন কেন দেখলাম, আমি তো রামকৃষ্ণদেব সারদা মায়ের ভক্তই না। আর দীক্ষা ফিক্ষা নেওয়ার তো আমি কি তবে আমার কি তবে দীক্ষা নেওয়া, আমার হাত ধরে কেন উনি টেনে নিয়ে গেলেন, তোমাকে পথ দেখালেন একটা কোনো? হ্যাঁ পথ দেখালেন, বা আমাকে টেনে নিয়ে কেন বললেন যে প্রণাম করো, তারপরে বললে মাকে প্রণাম করলেন না, মাকে প্রণাম করলাম, কেন এটা হবে? অনেকে আছে ধরো রামকৃষ্ণদেবের ভক্ত, আমি কোনোদিনই না। তারপরে এটা নিয়েই আবার শুয়ে পড়লাম। সকালবেলায় উঠে আমি প্রথমে আমাদের সাহিত্য একাডেমির আগে যিনি সেক্রেটারি ছিলেন রামকুমার মুখোপাধ্যায়, আমি জানতাম রামকুমার দা থ্রু আউট রামকৃষ্ণ মিশন। আমি রামকুমার থেকে ফোন করলাম, তা আমি না এরকম একটা স্বপ্ন দেখলাম, রামকুমার দা তাহলে কি আমার দীক্ষা নেওয়ার সময়? উনি বলেন যে কাবেরী, আমি তো রামকৃষ্ণ মিশন মানে ছোট থেকে কলেজ পর্যন্ত সবই, কিন্তু আমি দীক্ষিত নই, তবে আমার অনেক বন্ধুরা রয়েছে যারা দীক্ষিত, ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি জেনে দিচ্ছি, তুমি যদি নিতে চাও তাহলে কবে আছে কি আছে আমি তোমায় জেনে বলতে পারি। তো উনি জেনে বললেন যে সামনের মাসে আছে, তুমি ওদের ওখানে একবার খোঁজ করো। আচ্ছা, এটা ফোন নাম্বার দিলেন, মন্দিরে ফোন করো, ওখান থেকে ফর্ম দিচ্ছি বোধহয়। আচ্ছা, এটা পরে আমার হঠাৎ মনে পড়লো ফর্ম দিয়ে ফিল আপ করতে হয়, আচ্ছা, হ্যাঁ আচ্ছা, অনেক প্রসেস আছে। আচ্ছা, আচ্ছা, এবারে আমার হঠাৎ মনে পড়লো যে হ্যাঁ ওদের ফোন করলাম, ওরা বললো যে হ্যাঁ কালকেই বোধহয় ফর্ম দেওয়া শেষ হয়ে যাবে ইত্যাদি, আপনি এখানে আসুন মন্দিরে এসে নেবেন। তখন আমার মনে হলো যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজে না স্কুলে, সেই বছরেই আমি কিছুদিন আগেই ওদের একটা অনুষ্ঠানে আমি চিফ গেস্ট হয়ে গেছি। হ্যাঁ দেখেছিলাম, হ্যাঁ। তো ওখানে যিনি বাংলার এইচওডি, আমি ওনাকে ফোন করলাম, প্রণববাবুকে ফোন করে আমি বললাম দেখুন আমি না এরকম স্বপ্ন দেখেছি, আমার কেন জানি মনে হচ্ছে তাহলে কি
আমার দীক্ষা নেওয়ার কথা বা কি, আমি ঠিক বুঝতে পারছি না। তখন উনি বললেন যে হ্যাঁ, এই তো 12ই জুলাই আমাদের দীক্ষা আছে। হুম। আমি হেডমাস্টার মশাই, আমার ছাত্র, হেডমাস্টার মশাই এইসব দেখেন, হুম। আমি কথা বলে দিচ্ছি, উনি আপনাকে ফোন করবেন। বা 12:30 নাগাদ হেডমাস্টার মশাই ফোন করলেন আমাকে, পরে বললেন যে স্যার এরকম বললেন। তো আমি বললাম আমি না এরকম স্বপ্ন দেখেছি, এরকম আমার মনে হচ্ছে যে আমার, আমি কেন দেখলাম, আমার কালকে আমি দীক্ষা নেবো বা কি, এরকম দেখলাম কেন আমি? তখন উনি বললেন যে আপনি একটা কাজ করেন, আপনি কালকে আমার অফিস চলে আসুন, ফর্ম ফিল আপ করে দিচ্ছি। মানে ফর্ম ফিল আপ শেষ আর কি তখন। হ্যাঁ। তো ফর্ম ফিল আপ করলাম, ঠিক 12 দিন বাদে আমার হলো। এবং সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে, আমি যখন ধরো আমার দীক্ষা হওয়ার আগে আমার যারা সঙ্গে ছিলেন আদর সবার সঙ্গে কথাবার্তা হচ্ছে, মানে কারুরই কেউ 2 বছর 3 বছরের আগে কারোর দীক্ষা হয়নি। হ্যাঁ। ফর্ম ফিল আপ করেছে, তাদের পরীক্ষা হয়েছে, টেস্ট নেয়, আচ্ছা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, কারো বাবা মারা গেছে, কারো শাশুড়ি মারা গেছে, মানে প্রত্যেকে বলছে যে আমাদের সব 2-3 বছর ধরে আমরা চেষ্টা করছি, হচ্ছিল না, এই হলো। আর সেটা আমার 12 দিনের মধ্যে হলো। কি অদ্ভুত। এবং সবচেয়ে মজার বিষয় যেটা তোমায় বলি, সেটা হচ্ছে দীক্ষা গৃহে বসে রয়েছি চুপচাপ, যিনি দরজা খুলে ঢুকলেন, আমার না সায়ন্তনী, আমার মনে হলো যে আমি নিজের চোখে দেখছি, আমি সঠিক তো, আমি আমি মানে আমি নিজেকেও বিশ্বাস করতে পারছি না যে আমি তো ওনাকেই দেখেছি স্বপ্নে, উনি তো আমার হাত ধরে নিয়ে গেছিলেন, স্বামী সহিতানন্দ মহারাজ। মানে আমি, মানে এইরকম অলৌকিক বলো, অতি প্রাকৃত বলো, আমার জীবনে কখনো এটা কি ঘটেনি। তুমি ওনাকে জানিয়েছো? হ্যাঁ। উনি কি ব্যাখ্যা দিলেন? তারপরে না উনি কোনো ব্যাখ্যা দেখেননি, উনি হাসছিলেন চুপচাপ। তো উনি জানতেন? নিশ্চয়ই জানতেন, নিশ্চয়ই জানতেন। এবং দীক্ষা হয়ে যাওয়ার পরে আমি অন্য মহারাজদের বললাম যে আমি একটু মহারাজের সঙ্গে কথা বলবো, কেননা আমি তো স্বপ্নে দেখেছিলাম যে আমার এরকম, কিন্তু আমি স্বপ্নে যাকে দেখেছিলাম তিনি উনি। ওরাই তো অবাক, তাই তো। বলছে কি বলছেন? হ্যাঁ। বললেন মহারাজ এই যে দ্বীপ্রাহরিক আহারের পরে আমরা সবাই, আমাদের ওখানে খাবার ছিল, উনি আবার বসবেন, দেখা করবেন, যারা করবে আপনারটা আগে বলে দিচ্ছি। মহারাজকে, মহারাজ তো বসে, আমি গটগট করে কি বললাম মহারাজ? বললেন হ্যাঁ। আমি বললাম আপনি তো আমাকে স্বপ্নেই দীক্ষা দিয়ে দিয়েছেন। তো উনি হাসছেন তখন মিটি মিটি। আমি বললাম আমি তো আপনাকে স্বপ্নেই দেখে নিয়েছি, এবং আপনি যখন ঢুকলেন আমি তো খুব অবাক হয়ে গেছি। তখন উনি বললেন জি, তোমার যখন মনে হবে তুমি তখনই এসো। আমি বললাম যে আমি কিন্তু ওই যে 4 বেলা পুজো করা ওগুলো আমি পারি না করতে, তো আমি চাই আমি সামাজিক কাজকর্ম করবো রামকৃষ্ণ মিশনের হয়ে। তখন উনি বলেছিলেন নিশ্চয়ই করবে, তোমার যখনই মনে হবে তুমি দেখা করে এসো। তো এই যে ঘটনা, মানে আমারও নিজেও, আমি ধরো এখন তো তোমার সঙ্গে কথা বলছি, আমি একা একা বসেও ভাবি যে মানে এটা কি কি করে সম্ভব হলো। তাই তো। এবং নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি তো ওনাকেই দেখলাম, যিনি আমার হাত ধরে নিয়ে এলেন। সত্যি তাই, এ এক অদ্ভুত ঘটনা। খুব অদ্ভুত ঘটনা, মানে এরকম ঘটনা আমি জানি না আর কারোর জীবনে ঘটেছে আমিও কিনা। সত্যি এটা শুনিনি। আমি যখন তুমি এটা লিখলে, লেখাটা এবং পড়ে তুমি আমার দেখো আমি স্বপ্ন দেখার আমার 12 দিনের মধ্যে আমার দীক্ষা হলো। হ্যাঁ, সত্যি দীক্ষার একটা এমন জানিস নয় যে অনেক- 3 মাস বাদে আছে তবে হবে, কি হবে না হবে। বাহ, ভারী অদ্ভুত একটা গল্প। তো আমরা মোটামুটি আড্ডার শেষ পর্যায়ে চলে এসেছি। সত্যি সময় বাদ মানে না বলো, না, কথা না। বলতে থাকলে একটার পর একটা। যাই হোক, দিদি তুমি তো অনেক ধরনের লেখা লেখো, তোমার এত গল্প, কবিতা, উপন্যাস সমস্ত কিছু রয়েছে। তো তোমার গল্প নিয়ে কোনো ছবি এরকম হয়েছে বা কথা চলছে? এখন তো ওয়েব সিরিজ একটা আরো বড় জায়গা, এরকম কিছু কথাবার্তা চলছে বা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। প্রথমত একটা উপন্যাস নিয়ে আমার ভাই আছে শীর্ষেন্দু, ও একটা করবে। তো এরকম কথা চলছে। সেটা ধর স্ক্রিপ্ট লেখা হয়েছে। আর একটা শর্ট ফিল্ম করার কথা আছে। আপনি নিজের না পরিচালনায় আসার খুব ইচ্ছে। বাহ, এটা কবে দেখতে পাবো? ক্লাস 8-এ প্রথম আমি আরাবল্লী থেকে আগ্রা একটা ঐতিহাসিক উপন্যাস পড়েছিল স্কুলের লাইব্রেরি থেকে। ওইটা পড়তে পড়তে আমার তখন মনে হয়েছিল আমি সিনেমা করবো। এবং আমি বসে বসে বলছি এই চরিত্রটা এঁকে দেবো, এই চরিত্রটা বিনোদ খান্নাকে দেবো, আমার মনে আছে এটা হেমা মালিনীকে দেবো। আমার মা আবার বললো যে না এটা মৌসুমী চ্যাটার্জিকে ভালো লাগবে। এরকম, মানে আমি আর মা দুজনে মিলে কাস্টিংও করে ফেলেছি ক্লাস 8-এ তখন। তো সেইটা কিন্তু আমার মাথায় রয়েছে, এবং আমার মাঝে মাঝে মনে হয় যে আমি ছবি করব। সেটা কি নিজের গল্পের উপরেই করবে? আমি নিজের গল্পের উপরেই করবো। কবে দেখতে পাবো? তুমি কবে হবে? করবো, দাঁড়া
চিন্তা ভাবনার স্তরে তোমরা জানো সবই যে চিন্তা ভাবনা স্তরে আমাকে একটু রেখো, অবশ্যই একদম আমি নিজের ইয়ে একদম করছি না। না না একদম একদম আচ্ছা, বই মেলা মানে বই কথা উঠতে হ্যাঁ। মানে বই মেলাতে তোমার কি বই আছে? বই মেলাতে এবার দুটো বই আসবে, একটা উপন্যাস, একটা ছোটদের বই। আচ্ছা, ছোটদের জন্য আমি WBCPCR ওয়েস্ট বেঙ্গল চাইল্ড রাইটস ওই ওদের একটা ম্যাগাজিন আছে হুল্লোড়। হুল্লোড়ে আমি প্রায় 3 বছর ধরে ওই মিশু আর গুলটুস আমার বেড়ালদের নিয়ে আচ্ছা, হ্যাঁ বিভিন্ন রকম আমি হ্যাঁ। গল্প লিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়েওছি কয়েকটা আমি। হ্যাঁ। হ্যাঁ। এবং আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমার ফেসবুকেরই এক ছেলে, সে আমাকে একদিন বললো যে দিদি আমার ভাগ্নি কোনোদিন বাংলা তাকে পড়াতে পারিনি, অনেক ভালো ভালো বই কিনে দিয়েছে, পড়বে না, তোমার মিশু গুলটুস পড়ে সে বাংলা শিখছে, বাহ শিখেছে এবং এখন প্রত্যেক মাসে অপেক্ষা করে যে ওই হুল্লোড় কবে বেরোবে। বাহ, তুমি কিন্তু আমার ভাগ্নিকে বাংলা শেখালে। কোনো বই আমি পড়ে পড়াতে পারিনি ওকে, ইংলিশ মিডিয়ামের ছাত্রী, ওইটা পড়ার জন্য পাগল, বাহ, বলে এখনো সুন্দর বাংলা পড়ে। বাহ। তো এইটা আমার কাছে অনেক বড় পুরস্কারের চেয়ে অনেক বেশি বড় পুরস্কার। তো হুল্লোড়ের ওরকম 14-15টা গল্প নিয়ে একটা ছোটদের বই বেরোচ্ছে। আর এবারে পুজোয় নবকল্লোলে যে উপন্যাসটা লিখেছিলাম ষড়ঋতু, ওটা দেশ পাবলিশ থেকে বেরোচ্ছে। আচ্ছা, তাহলে পরে যারা কাব্যি দিদির লেখা বই পড়তে চান এই দুটো বই কিন্তু সংগ্রহ করে নিতে পারেন, একদম দেরি করবেন না। আর মোটামুটি আমরা একেবারে শেষ প্রশ্নে চলে আসি, কারণ অনেকক্ষণ ধরে আমরা আড্ডা চালিয়েই যাচ্ছি। এখন যারা নতুন প্রজন্মের লেখক লেখিকা আসছেন, যারা লিখতে চাইছেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? মানে এটার জার্নিটা কতটা স্মুথ, না কি কি করতে হয়, কি কি মাথায় রাখা উচিত, কি বলতে চাইবে? প্রথমত হচ্ছে যুদ্ধের জন্য তৈরি থাকতে হয়। কেন আমার কোনোদিন যদিও কোনো লেখার রিজেকশনের মধ্যে দিয়ে আমি যাইনি, হুম। এবং আমি সবসময় ডাক পেয়েছি লেখার জন্য। তো কিন্তু সবাই তো সেটা হওয়া ঠিক। সম্ভব নয়। হুম। তবে ভালো লিখলে আমি এটা বলবো যে অনেকে বলে যে আমার তো চেনাশোনা নেই তাই আমি পাই না, হুম। এটা ভুল কথা। প্রত্যেকটা পত্রিকার সম্পাদকরা কিন্তু ভালো লেখার জন্য অপেক্ষা করে, হুম। তো তাদের পত্রিকাটাও তো বিক্রি হতে হবে। হুম। তো ভালো লেখা এবং আরেকটা হচ্ছে নিজের প্রতি নিরপেক্ষ থাকা। আমাদের প্রত্যেকের একটা দোষে দুষ্ট যে নিজের লেখাটা সর্বশ্রেষ্ঠ মনে করি, এইটা না মনে করা। ঠিক। নিজের লেখাটা লিখে কদিন বাদে চাপা দিয়ে পড়া, নিজের লেখা না ভেবে হুম। যে আমার পড়তে ভাল লাগছে কি, ঠিক। অন্যের লেখা ভেবে পড়ো। হুম। আমি ধরো আমি শুধু সারদা সুন্দরীর ক্ষেত্রে না, আমার একটু বড় হাউসের থেকে পুজো সংখ্যার লেখা উপন্যাসের জন্য যখন বলা হয়েছে যে এই ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে, এমনও হয়েছে একবার 175 পাতা, একবার 182 পৃষ্ঠা, 2 বছর। হুম। 175 পৃষ্ঠা লেখার পরে আমার যখন নতুন করে পড়েছি, আমার নিজের লেখা আমার পড়তে ভাল লাগেনি। হুম। আমার তখন মনে হচ্ছে আমার উপন্যাস আমারই পড়তে ভাল লাগছে না, তো আমার এই উপন্যাস পাঠকের কেন ভাল লাগবে। হুম। আমি সম্পাদককে ফোন করে বলেছিলাম যে আমার কি আর সময় দেওয়া যাবে, আমি আমি আবার নতুন করে লিখব। তো বলেছিল ঠিক আছে 7 দিন সময় নাও। ওই 175 পৃষ্ঠা কিন্তু পুরো ফেলে দিয়েছিলাম, আচ্ছা। পুরো মানে সাবজেক্টটাই ফেলে দিয়েছিলাম, আবার অন্য বিষয় নিয়ে লিখেছিলাম। আর এবার 182 পাতা। এই ধৈর্যটা রাখতে হবে। এই ধৈর্য এবং নিজেকে জাজ করা যে আই এম দ্য বেস্ট, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আই এম নট দ্য বেস্ট। একদমই তাই। এবং নিজের লেখাটা ভাল লাগছে কিনা এটা দেখতে হবে। আমি অনেকেই বলে যে আমি তো এরকম লিখলাম, কিন্তু আমি দেখো পড়ে তো দেখো ফেসবুকের লেখাগুলো পড়ি, এত এত লাইক, এত এত অসাধারণ, হ্যাঁ। মন ছুঁয়ে গেল। এই মন ছুঁয়ে গেল শব্দটা এখন মানে ইরিটেটিং লাগে। হ্যাঁ, হৃদয় স্পর্শ করে গেল, আদর বাসা। হ্যাঁ এই আদর বাসা, এইসব মানে খুব ইরিটেটিং ব্যাপার। প্রথম কথা হচ্ছে কি, এবং সেখানেও লেখা চুরি হওয়া নিয়ে একটা গন্ডগোল হয় রীতিমতো। হ্যাঁ, কিন্তু সাহিত্যের তো একটা ভাষা আছে। ঠিক। এই যে লিখবে বঙ্কিম অফিস থেকে ফিরলো, ও তখন রান্না করছিল, হুম। তারপরে একটা ফোন বাজলো, হুম। এটা কিন্তু গল্প নয়। ঠিক ঠিক। সাহিত্যে কিন্তু একটা আলাদা ভাষা আছে। এই একদমই। ভাষাটা নির্মাণ করতে না পারলে এবং লেখক আমি হওয়া যাবে, নাম সাহিত্যিক নিচ্ছি না, হওয়া যাবে না। কিছু পেজেস আছে সেখানে তোমার যৌন সুড়সুড়ি দিয়ে এমন কিছু গল্প লেখে, হ্যাঁ। মানে ইচ্ছে করে ওই প্লট গুলোর ওপরে বেস করে গল্পগুলো হয়। গল্প মানে তো সাহিত্য মানে তো দেখো শুধু আমার তো তা এবার নয়। উপন্যাস ষড়রিপুকে ছুঁয়েই লেখা। একদম। তার মধ্যে আমি দেখলাম কেউ একজন বললো, কোনো গ্রুপে কেউ লিখেছে যে কাবেরী রায়চৌধুরীর এই গল্পটা কেন নবকল্লোল ছাপলো, এটা এত প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট। কিন্তু
আমি যা মানে পেয়েছি রিভিউ, এবং আমি বলছি যার জন্য উচ্চপদস্থ আমলা, উনি এই নবকলটা উনি লেখেন আমাকে, আপনার জন্য আমি কিনি। যে রিভিউ দিলেন, এবং উনি বলেন না আমার নামটা দেবেন না, যে কোনো সঙ্গত কারণেই হোক, যাই হোক। এবং যারা শিক্ষিত পাঠক, আমি খুব প্রাউড যে আমার পাঠকরা খুব শিক্ষিত, এটা আমি খুব প্রাউড। ঠিক ঠিক। ওই যে ভাত খেলাম, জল খেলাম, এবং ওই যে উপন্যাসে শেষটা আমি আগেই বুঝে গেলাম যে কি হবে। প্রেডিক্টেবল একটা। হ্যাঁ, এই প্রেডিক্টেবল জায়গায় আমি আমার কোনো লেখা নিয়ে যাই না। এটা সত্যি মানুষের আগ্রহ থাকবো শেষ পর্যন্ত কি হবে, মানে তোমার মোচড় পাতায় পাতায় থাকে যে হ্যাঁ। এটা তো আচ্ছা মনে হচ্ছে এরকমই মা এটা কি এবার হয়ে ধরো গেল। বলি, থ্রিলারের একটা ভাষা থাকে, হ্যাঁ হাসির গল্পের একটা ভাষা থাকবে, একদম ঐতিহাসিক গল্পের একটা ভাষা থাকবে, একদম সামাজিক গল্পের একটা ভাষা থাকবে। নিশ্চয়ই। প্রত্যেকটা ভাষা কিন্তু অটোমেটিক্যালি আসবে যদি তুমি লেখার প্র্যাকটিসের মধ্যে থাকো এবং পড়াশুনো থাকা। ঠিক। এইটা যারা নতুন লিখছে তাদেরকে এটাই বলবো যে অল্প আয়াসে বিখ্যাত হওয়া যায় না, শর্টকাটে কোনো কিছুই ভালো হয় না। ঠিক লেগে থাকতে হবে। হ্যাঁ, আর একটু নির্জন জীবন যাপন করতে হয়, অনেক আড্ডা দিলে হয় না। ঠিক অনেক আড্ডা দিলে তোমার মস্তিষ্ককে তো সময় দিতে হবে ভাবতে। ঠিক। হ্যাঁ মানে তোমার এই যে যেটা বললে প্রত্যেকটা পাতায় পাতায় এক এক রকম আমি তোমার লেখা চরিত্র, আমি নাম নিচ্ছি না, শুধু চরিত্রটা বলছি, শিমুল, ওটা আমার অভিনয় করার খুব ইচ্ছে, এবং আমি অনেকদিন ধরে ভাবছি তো অনেক কিছু। শিমুলের ক্যারেক্টারটা খুব 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 ইন্টারেস্টিং তো, এতগুলো শেডস আছে ওখানে, ওটা যদি করতে পারা যায় আমার মনে হয় এটা যে কোনো অভিনেতা অভিনেত্রীর অভিনেত্রীর ক্ষেত্রে আর কি এটা একটা চাহিদার একটা চরিত্র হবে, যে এমন একটা চরিত্র পারফর্ম করতে পারা। যাই হোক, তুমি আড্ডার কথা বললে যে একা থাকতে হবে, একটু একা নিজেকে সময় দিতে হবে, বেশি আড্ডা দিলে চলবে না। কিন্তু আজকে আমাদের যে আড্ডাটা সেটা কিন্তু দারুণ হলো। আমার মনে হয় এই ধরনের আড্ডার মধ্যে আরো নিজেকে ওতপ্রোতভাবে জড়ানো উচিত। এবং তুমি যেটা বললে যে বন্ধু বা আড্ডা বা সম্পর্ক এমনটাই হওয়া উচিত যেখান থেকে আমিও কিছু পাবো, রাইট? তো আমার মনে হয় আজকে আমাদের যে এপিসোড সেটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আমার তো আড্ডা দিয়ে ভীষণ ভালো লেগেছে। এবং দিদি, তুমি এই যে এত কষ্ট করে এসেছো, তোমার জন্য ছোট্ট একটা উপহার রয়েছে। কষ্ট করে কি আসলাম, এবং এই যে আমাদের আড্ডাটা হলো, এটা একটা বিশাল প্রাপ্তি একটা। একদম। আমাদের এই এপিসোডটা স্পন্সর্ড বাই পিলেদার্স এর তরফ থেকে তোমার জন্য রয়েছে এই ছোট্ট এই উপহারটা। আর আমাদের ফিল্মেবগে এসে এই এত সুন্দর একটা সময় দেওয়া এবং এত কিছু গল্প আমরা করলাম, সেই জন্য খুশি হয়ে ফিল্মেবগের তরফ থেকে এই ছোট্ট ভালোবাসাটুকু তোমার জন্য রইল। এবং আমার মনে হয় যারা দেখছেন তারা এই এপিসোডটা সবাই খুব ভালো একটু আমার মনে হয় যারা আপনারা দেখছেন তাদের আজকের এপিসোডটা ভীষণ ভালো লেগেছে। লেখিকা শুধুমাত্রই যে আমি সাহিত্য নিয়েই কথা বলবো তা নয়, আরো অন্যান্য অনেকগুলো বিষয় নিয়ে কথা হলো, এবং সেটা আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। এরকম অনেক আরো গুণী মানুষজন আসবেন এবং তাদের সাথে আমরা আড্ডা দেব, এবং সেগুলো দেখতে গেলে পাশে থাকতে হবে আমাদের ফিল্ম এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে। এবং আমরা কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামেও রয়েছি, সেখানেও আমাদেরকে ফলো করে দিতে পারেন। আজকের এপিসোডটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে। আমাদের ফিল্মেবগের পাশে থাকবেন। ধন্যবাদ।